এই গল্পটা পুরো না শুনে কেউ আজে বাজে মন্তব্য করবেন না। সিঙ্গাপুরের টপ হসপিটাল সিঙ্গাপুর জেনারেল হসপিটাল। এই হসপিটালের এক কেবিনে একজন ছেলে আর একজন মেয়ে, এরা দুজন কোমায় আছে। ওই কেবিনে একজন নার্স প্রবেশ করলো। তখন নার্স মনে মনে বলল, Who knows when they will regain consciousness? They are not getting any response. So a gentleman brought it here 6 months ago. এই কথা বলছিল নার্সটি, তখনই দেখলো যে মেয়েটার হাতটা নড়ছে। এই দেখে নার্সটি দৌড়ে কেবিন থেকে বের হয়ে ডক্টরের কেবিনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, Doctor, the girl in cabin number 132 has regained consciousness. What are you saying? Yes, I saw with my own eyes that girl shaking her hand. Let's see. এই বলে ডক্টর ও নার্স মিলে কেবিন থেকে বের হয়ে গেল 132 নম্বর কেবিনের উদ্দেশ্যে। এখানে যত কথা হবে সবই ইংলিশে, তাই আপনাদের বোঝার ক্ষেত্রে বাংলাতে বলি। কেবিনে ঢুকেই নার্স ডাক্তারকে দেখে বলল, মিটারটা একবার দেখেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এক্ষুনি ইনজেকশন নিয়ে এসো, এই মেয়েটাকে দিতে হবে। ডক্টরের কথা শুনে নার্স আর না দেরি করে দৌড়ে গিয়ে ইঞ্জেকশন নিয়ে আসলো। তখনই ডাক্তার ইঞ্জেকশন নিয়ে মেয়েটার হাতের মাসালে পুশ করে দিল। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরবে, আপনি এদিকটা দেখবেন, আর কোনো কিছু হলে আমাকে জানাবেন। আমি রোগীকে যিনি এনেছেন ওনাকে এখনই কল দিচ্ছি। স্যার, উনি কি এখনো আসেনি? আমি তো প্রতিদিন এই সময় চলে আসি। হয়তো কোনো কাজে আছে, সেই জন্য দেরি হচ্ছে, আমি এক্ষুনি কল দিচ্ছি। এই বলে ডক্টর কেবিন থেকে বের হয়ে বাবর চৌধুরীকে কল দিল। কল দিতেই ওপাশ থেকে কল রিসিভ করে বাবর চৌধুরী বলতে লাগলো, জি বলেন ডক্টর, আপনি ফোন করলেন যে? আপনার রোগীর জ্ঞান ফিরেছে, আপনি জলদি হসপিটালে আসুন। আমি হসপিটালের উদ্দেশ্যে বের হয়েছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। জি আসুন। এই বলে কল কেটে দিল। আর এইদিকে বাবর চৌধুরী ভাবছে, আজকে কি জানা যাবে ওদের কি হয়েছিল? এইসব ভাবতে ভাবতেই বাবর চৌধুরী SGH হসপিটালে পৌঁছে গেল। আর এই ডাক্তারের কেবিনে চলে গেল। ডক্টর, আমার রোগীর কি অবস্থা? জি চলেন, আপনাকে দেখাই। এই বলে 132 নম্বর কেবিনে চলে এলো ডাক্তার আর বাবর চৌধুরী। তখনই নার্স বলল, কিছুক্ষণের মধ্যে আপনার এই রোগীর জ্ঞান ফিরবে। ঠিক আছে, আমি তাহলে এই কেবিনে থাকছি। কোনো অসুবিধা নেই, আপনি এই কেবিনে থাকতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর আর কিছু না বলে চলে গেলেন। আর বাবর চৌধুরীর কেবিনে একটা চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ পর চৌধুরী সাহেব লক্ষ্য করলেন যে মেয়েটার হাত নড়ছে। তখন বাবর চৌধুরী গিয়ে মেয়েটির বেডের পাশে দাঁড়ালো। এইদিকে মেয়েটি আস্তে আস্তে চোখ খুলছে। চোখ খুলে একজন মধ্যবয়স্ক লোককে দেখলেন তার সামনে দাঁড়িয়ে থাকতে। তখন আস্তে আস্তে বলতে লাগলো, নীল কোথায়? নীল কোথায়? নীল কোথায়? আপনারা হয়তো ভাবছেন যে বাবর চৌধুরী বাংলা ভাষায় কি করে জানলো। তাহলে বলি, বাবর চৌধুরী আসলে বাংলাদেশি। মেয়েটিকে এইভাবে একই নামে বলতে দেখে বাবর চৌধুরী বলল, মামুনি, তুমি একটু শান্ত হও, নীল আছে তো? বাবর চৌধুরী এইভাবে কিছুক্ষণ বোঝানোর পর মেয়েটি শান্ত হলো। বাবর চৌধুরী মেয়েটিকে জিজ্ঞেস করলো, মামুনি, তোমার নাম কি? আমার নাম ফারিয়া ইসলাম। কিন্তু আমি এখন কোথায়? ও, তুমি এখন সিঙ্গাপুরে। আর তুমি এতদিন কোমায় ছিলে, আর তুমি কাকে খুঁজছো? জি, আমি আমার ভালোবাসার মানুষ ও আমার স্বামী নীল আহমেদকে খুঁজি। ও কই? তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর তোমাকে নীলের সাথে দেখা করাবো। কিন্তু আমার নীল তো আমাকে ছাড়া থাকতে পারে না। ও কোথায়? দেখো মামুনি, তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপরে তোমার সাথে নীলের দেখা করবে।
এইভাবে কিছুক্ষণ বোঝালো। তারপর ফারিয়া অর্থাৎ ওই নাম না জানা মেয়েটি যে হসপিটালে ভর্তি রয়েছে তার নামই হলো ফারিয়া ঘুমিয়ে পড়ল। বাবর চৌধুরী মাথায় হাত রেখে ভাবতে লাগলো, আমি এটা বলে কি ঠিক করলাম যে নীল ওকে দেখতে আসবে? অসুস্থ হলে কিন্তু কি বা করব? যদি বলি নীলেরও তোমার থেকে বেশি খারাপ অবস্থা, তাহলে তো আমার কথা শুনবে না। যাই হোক, ওসব করে দেখা যাবে, আগে মেয়েটি তো সুস্থ হোক। এইসব ভাবছিল তখনই বাবর চৌধুরীর ফোনে কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে, তুমি কি হসপিটালে পৌঁছে গেছো? হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে এসেছি আর মেয়েটির নাম জানতে পেরেছি। মেয়েটির নাম কি গো? আর মেয়ের কি সুস্থ হয়েছে? হ্যাঁ, মেয়েটির নাম ফারিয়া ইসলাম। আর ও এখন কোমায় থেকে বের হয়ে এসেছে। 2 দিনের মধ্যেও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তারপর ওকে আমরা বাড়ি নিয়ে যাব। ও, কিন্তু ছেলেটার কি হলো? ডক্টর বলেছে ওর নাকি এখনো প্রায় 2 মাস সুস্থ হতে লাগবে। ও, আমি কি তোমার জন্য আর ফারিয়ার জন্য খাবার পাঠিয়ে দেব? হ্যাঁ, পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি ড্রাইভারের হাতে পাঠিয়ে দিচ্ছি। এই বলে কল কেটে দিল। দুপুরের টাইমে ড্রাইভার এসে বাবর চৌধুরীকে লাঞ্চের খাবার দিয়ে গেল। কিছুক্ষণ পর ফারিয়ার ঘুম ভাঙতেই বাবর চৌধুরী বলল, মামুনি, তুমি উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। ফারিয়া কিছু না বলে বালিশে হেলান দিয়ে উঠে বসলো আর বাবর চৌধুরী খাইয়ে দিতে লাগলো ফারিয়াকে। কয়েকবার খাওয়ানোর পর ফারিয়া বলল, আঙ্কেল, আমি আর খাবো না। আর একটু খেয়ে নাও, না হলে তুমি কিভাবে সুস্থ হবে? এই বলে বাবর চৌধুরী আর একটু খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করার পর ফারিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবর চৌধুরী ডাক্তারের কেবিনে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন যে নীল তো এই কেবিনে আছে, তাহলে ফারিয়া কেন দেখতে পাচ্ছে না? আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলি, কেবিনের মধ্যে একটা পর্দা দেওয়া আছে। একদিকে ফারিয়া আছে আর অন্যদিকে নীল আছে, তাই ফারিয়া নীলকে দেখতে পায়নি। এবার গল্পে ফিরে যাক। ডক্টর, আমি কি ফারিয়াকে বাসায় নিয়ে যেতে পারি? নিয়ে যেতে পারেন, তবে ওর খেয়াল রাখতে হবে। কিছুদিন ওর সেবা যত্ন হলেও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। আর নীলের কি খবর? দেখেন, নীলকে দেখে এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। ওর যতক্ষণ না জ্ঞান ফিরবে, আমার মনে হয় ওর কিছুদিনের মধ্যে জ্ঞান ফিরবে, তাই তখন না হয় সম্পূর্ণ জানাবো। ঠিক আছে ডক্টর, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই, আপনি উপরওয়ালাকে ধন্যবাদ জানান। উপরওয়ালার তো শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, উনি আপনার উসিলায় সুস্থ করে তুলেছে ফারিয়াকে, আর নীলকেও সুস্থ করে তুলবেন। তারপরেও আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো এরকম ভাবে কেউ ট্রিটমেন্ট করতো না। আপনি নিজের মানুষ মনে করে ট্রিটমেন্ট করেছেন। দেখেন চৌধুরী সাহেব, যেহেতু আমি একজন ডক্টর, তাই আমার কর্তব্য একটা রোগীকে যতটা পারি ততটা সেবা যত্ন দিয়ে সুস্থ করে তুলব। সত্যি বলতে আপনার মতো ডাক্তার হয় না। আমি আপনাকে আজ থেকে দেখছি না, এই শহরে প্রথম থেকে আপনাকে আমি চিনি। এইভাবে কিছুক্ষণ কথা বলে বাবর চৌধুরী 132 নম্বর কেবিনে চলে আসলো। এসে দেখলো যে ফারিয়া এখনো ঘুমাচ্ছে, তাই আর ডিস্টার্ব না করে বাবর চৌধুরী একটা চেয়ারে বসে পড়লো। প্রায় সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো ফারিয়ার, আর দেখলো যে তার আঙ্কেল একটা চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। আঙ্কেল, আঙ্কেল। ফারিয়ার ডাক শুনে বাবর চৌধুরী ঘুম থেকে উঠে পড়লো আর বলল, জি মামনি, কি হয়েছে বলো আমাকে। জি আঙ্কেল, আপনি একটু নার্সকে ডেকে দেন, আমি ওয়াশরুমে যাব। হ্যাঁ মামনি, দিচ্ছি। এই বলে বাবর চৌধুরী কেবিন থেকে বের হয়ে নার্সকে ডেকে দিল। কিছুক্ষণ পর বাবর চৌধুরী রুমে এসে ফারিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি একটু রেডি হয়ে নাও, আমরা বাসায় যাব। ফারিয়া কিছু না বলে রেডি হয়ে নিল আর বাবর চৌধুরীর সাথে বাবর চৌধুরীর বাসায় চলে এলো। বাসার কলিং বেল বাজাতেই মিসেস চৌধুরী এসে দরজা খুলে দিলেন আর বাবর চৌধুরীকে দেখে বলতে লাগলো, তুমি কেন আসতে গেলে? ওখানে তো ফারিয়া একলা থাকবে তাহলে। তুমি আগে দেখো আমি কাকে নিয়ে এসেছি।
কই, তুমি কাকে নিয়ে এসেছো? এই কথা শুনে বাবর চৌধুরী একটু সাইডে সরে গেল। তখনই মিসেস চৌধুরী ফারিয়াকে দেখে বুকে জড়িয়ে ধরল আর বলল, কেমন আছিস মামুনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আয়, ভেতরে আয়। এই বলে মিসেস চৌধুরী ফারিয়াকে নিয়ে ভিতরে চলে গেল আর বলল, তুই কিছু খাবি মামুনি? আমি কিছু খাবো না। নীল কোথায় আঙ্কেল? বলেছিল নীল আমাকে দেখতে আসবে। এই কথা শুনে মিসেস চৌধুরী ও বাবর চৌধুরীর মুখ মলিন হয়ে গেল আর বলল, মামুনি, তোমাকে আমরা একটা মিথ্যে বলেছি, কিন্তু আমাদের কিছু করার ছিল না। ডাক্তারের কাছে পারমিশন না নিয়ে তো বলতে পারি না। আন্টি কি মিথ্যে কথা বলেছেন আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি নীল কোথাও যায়নি, আর তোমাকে দেখতেও আসবে না। কিন্তু কেন? নীল কোথাও যায়নি তাহলে কই? তুমি যেই কেবিনে ছিলে ওই কেবিনে নীল এখনো আছে। নীলের এখনো জ্ঞান ফিরেনি, তাই তোমাকে বলতে চাইনি, কিন্তু কি করব, তুমি যা পাগলামি শুরু করেছো তার জন্য বলতে বাধ্য হলাম। এই কথা শুনে ফারিয়া মিসেস চৌধুরীকে ধরে হাও মাও করে কাঁদতে লাগলো। দেখ মামুনি, তুই কাঁদিস না, দেখবি তোর নীল খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই বলে সান্ত্বনা দিতে লাগলো। তখন ফারিয়া কান্না করতে করতে বলল, আমি নীলের কাছে যেতে চাই। না মামুনি, কালকে আমরা সবাই একসাথে যাব নীলকে দেখতে। ঠিক আছে আন্টি। তাহলে চল, তুই এখন নাস্তা করে নিবি। এই বলে মিসেস চৌধুরী ফারিয়াকে নাস্তা করিয়ে দিল। এইভাবেই আজকের রাত পার হয়ে কালকের সকাল হলো। সকালে সবাই মিলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল নীলকে দেখতে। কিছুক্ষণের মধ্যে চলে এলো হসপিটালে। তারপর সবাই মিলে নীলের কেবিনে চলে গেল। ফারিয়া নীলকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখনই ডাক্তার এসে বলল, তুমি এভাবে কান্না করো না, তাহলে তোমারও শরীর খারাপ হবে। আর ও এখন কিছু বলতে বা কিছু করতে না পারলেও অনুভব করতে পারছে। কিছুদিনের মধ্যে দেখবে ও সুস্থ হয়ে যাবে। প্লিজ তুমি কান্না করো না এভাবে। এইভাবে সবাই ফারিয়াকে সান্ত্বনা দিল। কিছুক্ষণের মধ্যে ফারিয়ার কান্না বন্ধ করে দিল। এইভাবে চলে গেল আরও 10টা দিন। একদিন বিকেলে মিসেস চৌধুরী ও ফারিয়া কথা বলছে। সেই সময় ফারিয়া দেখলো যে নীলের হাত পা নড়াচড়া করছে। তা দেখে ফারিয়া বলল, ডক্টর, ডক্টর! ডাক্তার আর নার্স ফারিয়ার ডাক শুনে দৌড়ে চলে গেল 132 নম্বর কেবিনে। ডাক্তারকে কেবিনে প্রবেশ করতে দেখে ফারিয়া বলল, ডক্টর, নীলের জ্ঞান ফিরেছে। ডাক্তার এগিয়ে নিয়ে দেখলো যে নীলের জ্ঞান ফিরেছে। কিছুক্ষণ ডক্টর চেক আপ করে বলল, দেখেন মিসেস চৌধুরী, রোগীর এখন পুরোপুরি সুস্থ বললে ভুল হবে, কেননা ও একটু বাচ্চাদের মতো আচরণ করবে। আর কিছু কিছু স্মৃতি ওর মনে আছে যেগুলো ওর ছোটবেলায় ঘটেছে। বর্তমানে আর কিছু বলতে পারছে না, তবে কিছুদিনের মধ্যে পুরোপুরি ও সুস্থ হয়ে যাবে। এই বলে ডক্টর কেবিন থেকে বের হয়ে গেল। আর এইদিকে, এই ফারিয়া, আমি এখানে কেন? আব্বু আম্মু কোথায়? তুমি আমাকে চিনতে পারছো? তোকে না চিনবার কি আছে? তুই তো আমার ছোট্ট পাগলি। তোমার কি কিছু মনে নেই? আমার আবার কি মনে থাকবে? আব্বু আম্মু কই? আচ্ছা, তোমার বয়স এখন কত? আমার বয়স এখন 7 বছর। এই ফারিয়া, আব্বু আম্মু কই রে? মিসেস চৌধুরী দেখলেন যে ডক্টর যেটা বলছে সেটা সত্যি। তখন কেবিনে প্রবেশ করলো বাবর চৌধুরী। বাবর চৌধুরীকে দেখে মিসেস চৌধুরী বাবর চৌধুরীকে সবটা খুলে বলল, আচ্ছা, আমি ডক্টরের সাথে কথা বলে দেখছি ওকে কি বাসায় নিয়ে যেতে পারবো কিনা। বাসায় নিয়ে গেলে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই বলে চলে গেলেন বাবর চৌধুরী ডক্টরের কেবিনে। আর এইদিকে, আব্বু আম্মু পরে আসবে, তুমি এখন এখানে থাকো আমার সাথে। কিন্তু আমি কেন থাকবো? আমি আব্বু আম্মুর কাছে যাব। নীলের এইরকম কথা শুনে মিসেস চৌধুরী ফারিয়াকে বলল, মামুনি, তুই গিয়ে একটু রেস্ট নে, আমি নীলকে সামলে নিব। ঠিক আছে আন্টি, কিন্তু আমরা কি নীলকে বাসায় নিয়ে যেতে পারবো? তোর আঙ্কেল গেছে ডক্টরের সাথে কথা বলতে, এখন একটু রেস্ট নে, তোর আঙ্কেল এলে কথা বলিস। ঠিক আছে আন্টি,
এই বলে ফারিয়া একটা বেডে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বাবর চৌধুরীর কেবিনে প্রবেশ করলো। বাবর চৌধুরীকে দেখে মিসেস চৌধুরী জিজ্ঞেস করলো, ডাক্তারে কি বললো? ডাক্তার বলল নীলকে এখন আমরা বাসায় নিয়ে যেতে পারি, আর এটা বলল বাসায় যদি আমরা ওর ঠিকভাবে সেবা যত্ন করি তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাহলে তুমি বাসায় যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আমিও ব্যবস্থা করছি। এই বলে কেবিন থেকে বের হয়ে গেল বাবর চৌধুরী। কিছুক্ষণ পর কেবিনে এসে সবাইকে নিয়ে বাসায় চলে আসলো বাবর চৌধুরী। ফারিয়া, তুই নীলকে নিয়ে তোর রুমে যা। হ্যাঁ আন্টি, আমি যাচ্ছি। এই বলে ফারিয়া নীলকে নিয়ে চলে আসলো তার রুমে। ফারিয়া, এটা তো আমাদের বাসা না? এখন এখানে তুমি থাকবে, বুঝলে? তোমার কি কিছু মনে পড়ছে না? আমার আবার কি মনে পড়বে রে? কিছু না, তুমি এখন খেলো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। ফারিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসুক, ততক্ষণে আপনাদেরকে পরিচয়টা দিয়েই দিই। ফারিয়া ও নীল, এদের এইটুকুই পরিচয়। আর বাকি রইল মিসেস চৌধুরীর পুরো নাম রুবিনা চৌধুরী, আর চৌধুরী সাহেবের নাম তো জানেন, বাবর চৌধুরী। এদের কোনো নিজের সন্তান নেই, তাই তো ফারিয়াকে নিজের মেয়ের মতো দেখছে। আপাতত এইটুকুই থাক, গল্পের সাথে থাকুন, আরও জানতে পারবেন। এবার গল্পে ফিরা যাক। ফারিয়া ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো নীল বিছানার উপরে উপরে হয়ে খেলা করছে। কেন বাচ্চাদের মতো আচরণ করছো? তোমার কি কিছু মনে পড়ছে না? তুমি আমাকে একই কথা বারবার বলছো কেন? কিছু না। তুমি কি এখন কিছু খাবে? আমি কিছু খাবো না, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। নীলের কথা শুনে ফারিয়া মুচকি হাসলো আর বলল, ঠিক আছে, তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাবে। বলে ফারিয়া বিছানার উপরে গিয়ে বসলো, আর নীল ফারিয়ার কোলে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর মিসেস চৌধুরী ফারিয়ার রুমে আসলো আর দেখলো নীল ফারিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই দেখে মিসেস চৌধুরী ফারিয়াকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ফারিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি। জি আন্টি, বলো, তুমি কি জানতে চাও? তোদের কি বিয়ে হয়েছে? এই কথা শুনে ফারিয়া কিছুক্ষণ ভেবে বলল, হয়েছে, আবার হয়নি। মানে ঠিক বুঝলাম না, কি বলছিস? সেটা না হয় নীল সুস্থ হলে নীল বলবে। আপাতত এইটুকু জেনে রাখো, ওর আর আমার বিয়ে হয়েছে। ও, তা তুই কিছু খাবি না? সেই সকালে নাস্তা করেছিস। না আন্টি, আমি এখন কিছু খাবো না। নীল ঘুম থেকে উঠলে দুজনে একসাথে খাবো। ঠিক আছে। এই বলে মিসেস চৌধুরী রুম থেকে বের হয়ে গেল। আর এইদিকে ফারিয়া নীলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে নীলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। এইদিকে মিসেস চৌধুরীকে একলা নিচে আসতে দেখে আবার বাবর চৌধুরী মিসেস চৌধুরীকে জিজ্ঞেস করলো, ওরা কি খাবার খাবে না? না গো, ফারিয়া এখন খাবে না, নীল ঘুমিয়ে গেছে, ওরা দুজনে একসাথে খাবে। ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও। ঠিক আছে। এই বলে মিসেস চৌধুরী ও বাবর চৌধুরী খাবার খেতে লাগলো। সন্ধ্যাবেলায় ঘুম ভাঙলো ফারিয়ার। দেখলো যে নীল এখনো ঘুমিয়ে আছে। এই দেখে ফারিয়ার নীলের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর নীলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর নীলের ঘুম ভেঙে গেল। তোমার ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি আমার সাথে আসো, ফ্রেশ হয়ে নিবে। ঠিক আছে, চলো। এই বলে ফারিয়া নীলকে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দিল। তারপর নীলকে বাহিরে রেখে নিজেও ফ্রেশ হয়ে চলে গেল। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে ফারিয়া নীলকে সব বলে দিলেই তো পারি। না মামারা, তাহলে তো হয়েই গেল। নীলের উপর বেশি চাপ দেওয়া যাবে না, তাই হিতে বিপরীত হতে পারে। ডাক্তার বলেছে নীলকে কোনো রকমে অতীতের কথা বা কোনো কাজের উপর প্রেশার দেওয়া চলবে না। এবার গল্পে ফেরা যাক। ফারিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নীলকে নিয়ে চলে গেল। মিসেস চৌধুরী নিচে বসেছিলেন। তখনই ফারিয়া আর নীলকে আসতে দেখে বলল, তাহলে উঠছিস তোরা ঘুম থেকে? হ্যাঁ আন্টি। এদিকে আয়।
আর টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। মিসেস চৌধুরীর কথা শুনে ফারিয়া নীলকে নিয়ে খাবার টেবিলে বসে পড়ল। আর এইদিকে মিসেস চৌধুরী ওদের দুজনকে খাবার বেড়ে দিল। ফারিয়া নীলকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। এই রকম ভালোবাসা দেখে মিসেস চৌধুরী বলল, এত ভালোবাসা কই থেকে আসছে রে তোদের? কেন আন্টি, আমাদের ভালোবাসা দেখে তোমার হিংসে হচ্ছে নাকি? হ্যাঁ রে মামুনি, তোরা যেন সারা জীবন একসাথেই থাকিস। ফারিয়া কিছু না বলে মুচকি হাসলো। এইভাবে প্রায় আরও 10টা দিন কেটে গেল। ফারিয়ার সেবায় এখন নীল অনেকটা সুস্থ, কিন্তু তার কোনো স্মৃতি মনে পড়েনি। এই ফারিয়া, আমি ঘুমাবো। ঠিক আছে, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। না, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। ফারিয়া আর কিছু না বলে বিছানার উপর বসে নীলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এইদিকে নীলও পরম আনন্দে ঘুমিয়ে পড়লো। আর এইদিকে ফারিয়া ভাবছে, তুমি কবে আগের মতো সুস্থ হবে, আর কবে তুমি ওই কুত্তাদের থেকে প্রতিশোধ নেবে? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো নিজেও। একদিন সকালে নীল উপরে বাচ্চাদের মতো খেলা করছে। হঠাৎ সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেল। তখনই ফারিয়া আর মিসেস চৌধুরী দৌড়ে গিয়ে নীলকে দেখলো যে অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নীলকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সাহেব, আমার নীলের কিছু হবে না তো? নীল এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আর আমার যত সম্ভব মনে হচ্ছে ওর আগের স্মৃতিগুলো ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যে দেখবে ওর জ্ঞান ফিরছে। এই বলে ডাক্তার কেবিন থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর নীলের জ্ঞান ফিরল। আমি কোথায়? তুমি ঠিক আছো তো? ফারিয়া, আমরা কোথায়? আমরা এখন সিঙ্গাপুরে। কিন্তু আমরা তো এখানে ছিলাম না, এখানে কি করে এলাম? আমাদেরকে ওই আঙ্কেল এনেছে এখানে। ফারিয়া বাবর চৌধুরীকে দেখিয়ে নীলেরকে উপরের কথা বলল। এখন তুমি কেমন আছো? তোমার কি সব মনে পড়েছে? কেন, আমার কি হয়েছিল? তুমি সব কিছু ভুলে গেছিলে। তোমার শুধু 7 বছর পর্যন্ত মনে ছিল, তারপর এখন সব ভুলে গিয়েছিলে। আর আজকে তুমি 2য় তলায় খেলা খেলতে গিয়ে পড়ে গিয়েছিলে। আমি কিছু করে বসিনি তো? এই কথা শুনে মিসেস চৌধুরী বলে উঠল, তুমি আবার কি করবে বাবা? তাহলে ঠিক আছে ফারিয়া, আমরা বাংলাদেশে কবে যাব? মিসেস চৌধুরী ফারিয়াকে কিছু না বলতে দিয়ে নিজে বলে উঠল, আগে তুমি ঠিকমতো সুস্থ হয়ে নাও, তারপর তোমার আঙ্কেল, আমি ও ফারিয়া আর তুমি সবাই মিলে বাংলাদেশ যাবো, কেমন? ঠিক আছে আন্টি, আপনারা ছিলেন বলেই আজকে আমরা দুজন বেঁচে আছি। আপনারা না থাকলে আমরা হয়তো আর বেঁচে থাকতাম না। কি বলছো বাবা এসব? তোমরা তো আমার নিজের ছেলে মেয়ের মতো, আর তুমি আমাকে তুমি বলবে। ঠিক আছে আন্টি। নীলকে আমরা কখন বাড়ি নিয়ে যেতে পারবো? মিসেস চৌধুরী বাবর চৌধুরীকে উদ্দেশ্য করে বলল উপরের কথাটা। ডক্টর কিছুক্ষণের মধ্যেই কেবিনে আসবে, তারপর বলবে বলেছে। এই কথাটা বলতে বলতে ডাক্তার কেবিনে প্রবেশ করলো আর বলল, আপনারা এখন নীলকে নিয়ে যেতে পারেন। ও রিপোর্টগুলো সব ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে ডক্টর। ডাক্তার আর কিছু না বলে কেবিন থেকে বের হয়ে গেল। আর এইদিকে সবাই মিলে বাসায় চলে আসলো। রাতে ডিনার করার সময়। নীল, তোমার সাথে কি ঘটেছিল আমাদেরকে কি বলা যাবে? খাবার খেতে খেতে মিসেস চৌধুরী নীলকে উদ্দেশ্য করে উপরের কথাগুলো বলল। হ্যাঁ আন্টি, তোমাদের বলবো। কাল সকালে নাস্তা খাওয়ার পর সব কিছু খুলে বলবো। আমি এখন যদি শুরু করি তাহলে হয়তো সকাল হয়ে যাবে। তুমি কি ছেলেটাকে খেতেও দেবে না নাকি? ওর যখন মন হবে ও তখন বলবে। না আঙ্কেল, তোমাদের জানার অধিকার আছে আমার অতীতের, কিন্তু বলতে খুব ভয় লাগে। কেন বাবা? কালকেই না হয় বলি। এইভাবেই কথা বলতে বলতে ডিনার শেষ করে নীল আর ফারিয়া ওপরে চলে গেল নিজেদের রুমে। রুমে প্রবেশ করতেই ফারিয়া নীলকে বলল, আজকেও কি তুমি আমার কোলে ঘুমাবে? কেন, এতদিন কি তোমার কোলে ঘুমিয়েছিলাম আমি নাকি? তা নয়তো কি, আমি যদি আমার কোলে মাথা না রাখে তোমার মাথায় হাত না বুলিয়ে দিতাম তাহলে তো কোনো দিনই ঘুমাতে না। তাহলে চলো আজকেও আমার মাথায় হাত বুলিয়ে দেবে। এই বলে নীল ফারিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নাস্তা করার পর নীল বাবর চৌধুরীকে উদ্দেশ্য করে বলল,
আঙ্কেল, তুমি আজকে অফিসে যাবে না? কেন বাবা? কারণ আজকে আমি তোমাদের আমার অতীতের পুরো ঘটনাটাই বলতে চাই। ঠিক আছে, তাহলে আমি শোনার জন্য সোফায় বসে পড়লাম। আঙ্কেল, তাহলে বলি। এ বাবা বলো। ফারিয়া, তুমি আমার পাশে এসে বসো। ফারিয়া উঠে গিয়ে নীলের পাশে বসলো। তখন নীল ফারিয়ার হাতটাকে শক্ত করে ধরে বলতে লাগলো, আঙ্কেল, আন্টি, আপনারা যেমন দেখছেন ফারিয়ার হাতটা আমি শক্ত করে ধরে আছি, আরও আমার হাতটা ধরে আছে, ঠিক তেমনই আমরা ছোট থেকেই একে অপরের থেকে কোনোদিন আলাদা হইনি। তাহলে তোমরা কি একেবারে মতো থাকবে? বলছি আন্টি, প্রথম থেকে। তাহলে চলুন মামারা, ওদের সাথে আমরাও একটু নীল ও ফারিয়ার অতীত থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। ভাইয়া, আমি তাহলে রিপোর্টগুলো অফিসে জমা দিয়েছি, তারপর না হয় অফিসে যাব। ঠিক আছে, যা, আর তাড়াতাড়ি করে চলে আসবি, অফিসে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে ভাইয়া, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ঠিক আছে, দেখে শুনে যাস। আশরাফ সাহেবের কথা শুনে রাইহান সাহেব বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না, তাহলে বলি। রাইহান আহমেদ ও আশরাফ আহমেদ দুই ভাই। রাইহান আহমেদ হলো একজন রিপোর্টার, যে সব জায়গায় লাইভ ভিডিও করে থাকে। এই জন্য রাইহান আহমেদ অনেকটা কাজের প্রেশারে থাকে, সেই জন্য নিজের অফিসে কখন আসবে তাও জানে না। আর আশরাফ আহমেদ একজন বিজনেসম্যান, তিনি মূলত অফিস দেখাশোনা করেন। আপাতত এতটুকুই, গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। এবার গল্পে আসা যাক। ফারিয়া, তোর বড় আম্মু কই? আমাকে লাঞ্চ বক্স দিবে বললো যে। এই নাও বড় আব্বু, তোমার লাঞ্চ বক্স। ফারিয়া রান্নাঘর থেকে লাঞ্চ বক্স নিয়ে এসে আশরাফ সাহেবকে দিতে দিতে উপরের কথাটা বলল। ঠিক আছে মা, নীল কি উঠেছে? বড় আব্বু, তুমি আমার জামাইটাকে ঘুমোতে দেখতে পারো না কেন? ঠিক আছে, আমার বৌমা, তাহলে আর আমি বলবো না। আরও কিছু কথা বলে আশরাফ সাহেব বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। আর এই দিকে ফারিয়া, তোর জামাইয়ের ব্যাপারে এত আর গুনগান গাইতে হবে না, যা ওকে উঠে দে। মিসেস রাবিয়া আহমেদ রান্নাঘর থেকে ফারিয়াকে উদ্দেশ্য করে বলল উপরের কথাটা। ওই শাশুড়ি মা, তোমাকে না বলছি আমার জামাইয়ের ব্যাপারে কিছু বলবে না? ফারিয়া, জলদি যা, নীল তো অফিসে যাবে। ঠিক আছে, যাচ্ছি। এই বলে ফারিয়া নীলের রুমে চলে গেল। ফারিয়া নীলের রুমে গিয়ে দেখলো যে নীল এখনো ঘুমিয়ে আছে। তাই ফারিয়া নীলকে ডিস্টার্ব না করে ফারিয়া গিয়ে নীলের পাশে শুয়ে পড়ল আর মনে মনে বলতে লাগলো, দেখছো, ওরা খালি তোমাকে ঘুম থেকে উঠে দিতে বলে, আমার বাবুটা কত সুন্দর করে ঘুমিয়ে আছে। এই বলে ফারিয়া নীলের গালেই চুমু দিয়ে নীলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আর এইদিকে মিসেস রাবেয়া ভাবছে, ফারিয়া তো কখন ডাকতে গেছে, এখনো এলো না কেন? এই কথা ভাবতে ভাবতে মিসেস রাবিয়া মিসেস আসিফাকে বললেন, আসিফা, দেখতো ফারিয়া ওকে ডাকতে গিয়ে ঘুমিয়ে গেছে নাকি? জি আপু, আমি দেখছি। এই বলে মিসেস আসিফা নীলের রুমে চলে গেল। নীলের রুমে গিয়ে দেখলো ফারিয়া নীলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এইদিকে মিসেস আসিফা ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে এসে ওদের উপরে ফেলে দিল আর বলল, এই তোকে আমি এই রুমে কিসের জন্য পাঠিয়েছিলাম, আর তুই কি করছিস? এইদিকে নীল আর ফারিয়া তাদের গায়ে পানি পড়তে দেখে ঘুম থেকে উঠে পড়ল। আর মিসেস আসিফার কথা শুনে ফারিয়া বলল, আমার মন, আমি আমার জামাইরে ওঠাবো কি ওঠাবো না সেটা কি তোমাদেরকে বলে দিতে হবে? তোর জামাই বের করছি, তারা। এই বলে মিসেস আসিফা ফারিয়াকে এক দৌড়ানি দেয়। আর এইদিকে আমাদের গল্পের হিরোর সব কথার মাথার উপর দিয়ে যাচ্ছে। তখনই আমাদের গল্পের হিরো নীল বলে উঠল, ছোট আম্মু, কি হয়েছে? তুমি ফারিয়াকে এভাবে দৌড়ানি দিলে কেন?
ওকে আমি তোকে ঘুম থেকে ওঠানোর জন্য এই রুমে পাঠিয়েছিলাম, আর ও এই রুমে এসে তোর সাথে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে ছোট আম্মু, তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নীল এই বলে ওয়াশরুমে চলে গেল আর মিসেস আসিফা নিচে এলো। নীলের ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়ে দেই। মিসেস আসিফা হলো রায়হান আহমেদের স্ত্রী অর্থাৎ ফারিয়ার মা, আর মিসেস রাবি হলো আশরাফ আহমেদের স্ত্রী অর্থাৎ নীলের মা। ওরা দুই ভাই একই বাড়িতে থাকে, ওদের জয়েন্ট ফ্যামিলি। আর নীল বা ফারিয়ার কোনো ভাই বা বোন নেই। গল্পে ফেরা যাক। নীল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। খাবার টেবিলে সবাই বসে আছে। তখনই মিসেস রাবিয়া বলল, কিরে, তুই নাকি অফিসে যাবি আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিলিস এতক্ষণ? আম্মু তুমি কথা না বাড়িয়ে আমাকে খাবার দাও, আমি রেডি হয়ে এখনই অফিসে যাব। নীলের কথা শুনে মিসেস রাবিয়া আর কিছু বলল না। তখনই নীল আবার জিজ্ঞেস করলো, আম্মু আব্বু কি অফিসে চলে গেছে? তোর আব্বু আধা ঘন্টা আগেই বেরিয়ে গেছে আর তুই এখনো পড়ে থাক। এই কথা শুনে নীল কোনো রকম নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে গেল। অফিসের কেবিনে ঢুকতেই আশরাফ আহমেদ বলে উঠল, তাহলে তুই এসেছিস এতক্ষণে? হ্যাঁ আব্বু চলে এসেছি, কিন্তু ছোট আব্বু কই? তোর ছোট আব্বু কিছুক্ষণ পর আসবে, ওর রিপোর্ট জমা দিতে গেছে। আব্বু তুমি ছোট আব্বুকে মানা করো না কেন? ওই কাজে কত রিস্ক, ও কাজ করার দরকার নেই। মানা কেন করব বল? তোর ছোট আব্বু একটু রিস্ক না হয় নিল, কিন্তু তুই কি জানিস ওরে এই কাজ করাকে কতটা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ধরা পড়েছে পুলিশের হাতে? কিন্তু আব্বু। আশরাফ আহমেদ নীলের কথা থামিয়ে দিয়ে বলল, ওসব বাদ দে, আর গিয়ে কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা কর, কেননা অনেক কাজ এই প্রজেক্টের জন্য বাকি আছে। ঠিক আছে আব্বু। এই বলে চলে গেল। কিছুক্ষণ পর রায়হান আহমেদ চলে আসলো অফিসে। এইভাবেই আজকের অফিস টাইমটা শেষ হয়ে গেল। বিকেলবেলায় সবাই মিলে বাসায় ফিরল। ডাইনিং রুমের সোফায় সবাই বসে আছে। তখনই আশরাফ আহমেদ বলল, আচ্ছা রায়হান, আমাদের নীল আর ফারিয়ার বিয়েটা কবে ঠিক করা যায় বলতো? এই কথা শুনে রায়হান আহমেদ বলল, দেখো ভাইয়া, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। তোরা আমার মতামত নিয়ে তো দিন ঠিক করতে পারি না, তোমরা কি বলো? আশরাফ আলী মিসেস রাবেয়া ও মিসেস আসিফকে উদ্দেশ্য করে বলল উপরের কথাটা। আমরা আর কি বলবো, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। দেখছো না ওদের বিয়ের কথা চলছে, তাও কেমন বসে বসে শুনছে। এই কথা শুনে নীল একটু লজ্জা পেয়ে গেল। সে তো উঠে যেতে চেয়েছিল এখান থেকে, কিন্তু ফারিয়া তাকে যেতে দেয়নি। আচ্ছা আব্বু আম্মু, তোমাদেরকে বলি, যত তাড়াতাড়ি পারবে আমাদের বিয়ের দিন ঠিক করো। এই বলে ফারিয়া নীলকে নিয়ে উপরের রুমে চলে গেল। এই দিকে ভাইয়া, তুমি যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি বিয়ে ঠিক করে দেবো। তাহলে এই মাসের 10 তারিখ শুক্রবার ওদের বিয়ের দিন তারিখ ঠিক করলাম। ওদেরকে বলে দিও যে শপিং করতে যেতে হবে। ঠিক আছে, আমি বলে দিব ওদেরকে। এভাবে বেশ কিছুক্ষণ কথা বলছিল। তখনই রায়হান আহমেদ বলে উঠল, ভাইয়া আমাকে একটু কাজে বাইরে যেতে হবে 2 দিন পর। কোথায় যাবি? আমি খোঁজ পেয়েছি 2 দিন পর সাদ্দামের লোকিরা মাল পাচার করবে, তার সাথে নারী পাচার করবে। বেশ ঠিক আছে, সাবধানে যাস। এভাবে সময়টা পার হয়ে গেল। রাত্রে ডিনার করার সময় আশরাফ আহমেদ বলে উঠল, তোমাদের এই শুক্রবারে বিয়ে ঠিক করা হয়েছে, তাই কালকে থেকে তোমরা শপিং করতে শুরু করবে। এইদিকে আশরাফ আহমেদের কথা শুনে নীল ও ফারিয়া দুজনেই লজ্জায় শেষ। ওরা দুজন খাবার ফেলে দিয়ে রুমে চলে গেল। পরের দিন বিকালে শপিং করতে বের হলো সবাই। শপিং মলে এসে নীল তার ছোট আব্বুকে বলল, ছোট আব্বু এই মেয়েদের সাথে কেন আসতে হয় বিয়ের শপিং করতে? কেন বাবা? এরা এত টাইম লাগাবে তা কে জানে। আর বুঝি হচ্ছে না তো? দেখো ছোট আব্বু, আমরা সেই বিকালে এসেছি আর এখন বাজে রাত 9টা। বাসায় কখন যাবে? আরে যাবে, এত তাড়াহুড়ো করিস না। ওই দেখ তোর ছোট আম্মু আসছে।
মিসেস আসিফাকে আসতে দেখে রাইহান আহমেদ নীলকে দেখিয়ে বলল উপরের কথাটা। ছোট আম্মু, তোমাদের কি শপিং করা হয়েছে? হ্যাঁ রে বাবা, সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার বাসায় ফিরবো। ঠিক আছে, চলো। কিছুক্ষণের মধ্যে সবাই চলে এলো। তারপর রাতে একটা রেস্টুরেন্টে ডিনার করে বাসায় ফিরল সবাই। এইভাবেই গায়ে হলুদের দিন চলে আসলো। গায়ে হলুদের দিন যত আত্মীয় স্বজন ছিল সবাই চলে এসেছে। নীল বসেছিল একটা চেয়ারে, তখন পিছন থেকে তার চোখ ধরল একজন। কে কে? বলবো না, তুমি গেস করো আমি কে। তুই কি রিয়া? ভাইয়া, তুই কিভাবে বুঝতে পারলি? কেন বুঝতে পারবো না রে? তোর সাথে আমার অনেক দিন ধরে দেখা হয়নি, তাহলে তুই চিনলি কিভাবে? এটা হলো এই নীল আহমেদের ট্যালেন্ট। খালা কোথায়? মা হয়তো রান্না করে আছে, বা খালার সাথে কথা বলছে হয়তো। ঠিক আছে ভাইয়া। এই বলে রিয়া চলে গেল। আপনাদেরকে বলি, রিয়া হলো নীলের খালাতো বোন। শুধু নীল বললে ভুল হবে, ফারিয়ারও খালাতো বোন। কেননা ফারিয়ার মা, রিয়ার মা ও নীলের মা 3 বোন। এবার গল্পে ফেরা যাক। সন্ধ্যাবেলায় সবাই ওদের বাড়িতে চলে এসেছে। কিছু কিছু আত্মীয় স্বজন আসতে এখনো বাকি আছে। সন্ধ্যাবেলায় নীল আর ফারিয়াকে স্টেজে বসানো হলো। সবাই একে একে ওদের গায়ে হলুদ দিয়েছে। আর অন্যদিকে, ভাইয়া তুমি পুলিশ নিয়ে তাড়াতাড়ি এই জায়গায় আসো, আমি খুব বিপদের মধ্যে আছি। এই বলেই ফোন কেটে দিল রাইহান আহমেদ। আর এইদিকে আশরাফ আহমেদ রাইহান আহমেদ এর বলা মতো ঠিকানা অনুযায়ী পুলিশ নিয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল। তখনই গাছের আড়াল থেকে রাইহান আহমেদ বেরিয়ে এসে বলল, ভাইয়া তুমি ঠিক টাইমে চলে এসেছো, আপনারা এদিক থেকে ঘেরে ফেলুন, ওরা ওইখানে ডিল করছে। পুলিশরা রাইহান আহমেদের কথা অনুযায়ী সামাদ ও তার সমস্ত লোকদের আটক করে ফেলল কিছুক্ষণের মধ্যে। তারপর পুলিশ ইন্সপেক্টর শুভজিৎ এসে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। মাফ করবেন, ধন্যবাদ না দিলে যে আপনি আমারও ছোট হয়ে যাব। আপনার মতো যদি সবাই হতো তাহলে আর এদেশে কোনো সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীরা কেউ পার পেত না। আপনারা ওদেরকে নিয়ে যান। ভাইয়া চলো বাসায় যাই, না গেলে আবার খোঁজাখুঁজি শুরু করবে। এই বলে রাইহান আহমেদ তার ভাইকে নিয়ে যাচ্ছে। তখনই পিছন থেকে সাদ্দাম বলে উঠল, তোকে আমি অনেকবার ছাড় দিয়েছি, তবু তুই আমার পিছু ছাড়িসনি। তোকে আমি অনেকবার ধমকিও দিয়েছি, এবার তোকে জানে মেরে ফেলবো। আমি কালকের মধ্যে জেল থেকে বের হব। তুই আগে থানায় চল, তারপরে সব বলিস। আপনারা ভালোভাবে জান ওদের কীভাবে ফাঁসি না হয়, এটাও আমি দেখছি। ঠিক আছে শুভজিৎ, আমরা তাহলে আসি, আর তুমি ওদেরকে নিয়ে যাও। এই বলে আশরাফ আহমেদ ও রাইহান আহমেদ বাসায় চলে এলো। বাসায় ঢুকতেই, আব্বু তোমরা কোথায় গিয়েছিলে? কোথাও নয়, এমনি একটু বাইরে গেছিলাম। সবাই কি খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ আব্বু, সবাই করেছে, এখন তোমরা করে নেবে। এইভাবে পার হয়ে গেল আরও একটা দিন। আজ নীল আর ফারিয়ার বিয়ে। চারিদিকে হই হুল্লোড় চলছে। আর এইদিকে নীল আর ফারিয়ার বিয়ের রেজিস্ট্রি করা হয়ে গেল। শুধুমাত্র কিছুক্ষণ পর কাজী এসে বিয়ে পড়িয়ে দিয়ে যাবে। নীল বসেছিল, তখনই তার বন্ধু ও কিছু কাজিন এসে বলল, ভাইয়া এখনো তো কাজে আসতে অনেক দেরি আছে, তুমি একটা গান গাও না। আমার গলা ভালো নয়, আমি আবার কি গাইবো? আমি গান গাইতে পারি না। কিন্তু কে শোনে কার কথা? সবাই মিলে জোর জবরদস্তি করে নীলকে উঠিয়ে মাইক্রোফোন হাতে ধরিয়ে দিল। আমি গান গাইতে পারি না রে। না ভাইয়া, তুমি আগে তো গান গাইছো। ঠিক আছে গাইছি, তবে খারাপ বলে কিছু বলবে না আমাকে। ঠিক আছে, আমরা কিছু বলবো না, তুমি গাও তো। এই বলে রিয়ারা স্টেজ থেকে নেমে গেল। আর এইদিকে নীল গান গাইতে শুরু করলো। सुन मेरी शहजादी, मैं हूँ तेरा शहजादा, बाहों में लेके तुझे मैं करता हूँ वादा। বাকিটুকু গান আর গাইতে পারল না, কারণ তখনই বাসায় বন্দুক রাইফেল হাতে নিয়ে শত শত লোক ঢুকে গেল বাসার ভিতর। আর চারিদিক থেকে গুলি করতে লাগলো। কেউ আর বেঁচে নেই।
সবাইকে গুলি করে মেরে ফেলেছি। আর এইদিকে নীলের গায়ে গুলি লাগতেই ফারিয়া দৌড়ে গিয়ে নীলকে সরিয়ে দিল, আর গুলিটা এসে ফারিয়ার পেটে লাগলো। ফারিয়া, এ ফারিয়া! নীল ফারিয়াকে পড়ে যেতে দেখে দৌড়ে এসে ফারিয়াকে জড়িয়ে ধরে বলল উপরের কথাটা। আমার কিছু হয়নি, তুমি এখান থেকে চলে যেও না, না হলে ওরা তোমাকেও মেরে ফেলবে। না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। এই বলে নীল ফারিয়াকে কোলে তুলে নিল। যেতে যেতে যাবে তখনই পেছন থেকে সাদ্দাম নীলের মাথায় বাড়ি মারলো আর গুলি করে দিল, আর বলতে লাগলো, আমি বলেছিলাম কাউকে ছাড়বো না, আমি যেটা বলি সেটাই করি। তোর বাবাকেও বলেছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। এই আমি সাদ্দামের উপর আজ পর্যন্ত কেউ কথা বলতে পারিনি। আর তোর বাবা নাকি আমাকে জেলে ঢুকিয়ে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবে। সাদ্দামকে ভয় যে করবে না, তার মৃত্যু অনিবার্য। এই বলে সাদ্দাম তার লোকদের বলে বাসায় আগুন ধরিয়ে দিতে। তার লোকেরাও তার কথা মতো কাজ করলো। কিছুক্ষণের মধ্যে বাড়িটা দাউ দাউ করে জ্বলতে লাগলো। আর এইদিকে নীল আর ফারিয়া মেঝেতে পড়ে আছে। তাদের এখনো জ্ঞান আছে। তারা বুঝতে পারলো যে সাদ্দাম বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। তুমি কেন এখান থেকে চলে গেলে না? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, এখনো তোমার সাথে আছি, পরকালেও তোমার সাথে থাকতে চাই। এই ছিল অতীতের কাহিনী। এবার বর্তমানে ফিরে আসি। এই রকম অতীত শুনে মিসেস চৌধুরী ও বাবর চৌধুরী দুজনার চোখে পানি। আঙ্কেল, আন্টি, আপনারা কাঁদছেন কেন? না রে বাবা, এমনি তোর অতীতের কথা শুনে চোখ দিয়ে পানি চলে এলো। তুই কি আবারও দেশে ফিরে যাবি? হ্যাঁ, যাব, কিন্তু তার আগে একটা কথা বলো, আমি এখানে কি করে আসলাম? নীলের কথা শুনে বাবর চৌধুরী বলল, আমি বলছি, তাহলে শোনো। চলেন তাহলে আবার একটু অতীত থেকে ঘুরে আসি। একটা গাড়ি আশরাফ আহমেদের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। তখনই আশরাফ আহমেদ বাসার আগুন দেখে লোকটি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে কোনো রকমে ঢুকে গেল। দেখলো যে আশরাফ আহমেদ ও তার পুরো ফ্যামিলি লাশ হয়ে পড়ে আছে। লোকটি সবাইকে একে একে চেক করতে লাগলো, কে মারা গেছে আর কে বেঁচে আছে সেটা জানার জন্য। লোকটি হতাশ হলো, কেননা সে যাকে যাকে চেক করছে সবাই মারা গেছে। লোকটি ফিরে আসার সময় দেখলো যে দুজনের হাত নড়াচড়া করছে। লোকটি দৌড়ে ওদের কাছে গেল আর দেখলো দুজন অজ্ঞান হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত হার্টবিট চলছে। তাই লোকটি এক পর্যায়ে এক এক করে দুজনকে নিয়ে গাড়ির ভিতরে বসিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। লোকটি হসপিটালে পৌঁছে গেল আর ওদের এমার্জেন্সিতে ভর্তি করিয়ে দিল। ডক্টর, ওদের খুব খারাপ অবস্থায়, আপনি যদি কিছু করেন। চৌধুরী সাহেব, আমি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করছি। এই বলে চলে গেলেন ডক্টর অপারেশন থিয়েটারে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়েছে, তখন লোকটি বলতে লাগলো, চৌধুরী সাহেব, এক্ষুনি আপনি ফ্লাইটের ব্যবস্থা করেন। ওদের দুজনকে এমার্জেন্সিভাবে সিঙ্গাপুর করে নিয়ে যেতে হবে। এখানে কোনো কিছু করা সম্ভব নয়। কি বলছেন ডক্টর? কিছুটা একটু করেন। হঠাৎ করে ফ্লাইট আমি কোথায় ব্যবস্থা করব? দেখেন, আপনি যেহেতু এদেশের একজন টপ লেভেলের ব্যবসায়ী, তার জন্য আপনার কাছে এই কাজ করাটা কোনো ব্যাপার না। আপনি একটু দেখেন, আমিও দেখছি। এই বলে ডাক্তার চলে গেল। আর এইদিকে লোকটি আর অফিস এর ম্যানেজারকে কল দিয়ে দিল আর বলতে লাগলো, এই মুহূর্তে তুমি একটা ইমার্জেন্সি ফ্লাইটের ব্যবস্থা করো, আমাকে এক্ষুনি সিঙ্গাপুর যেতে হবে। কিন্তু স্যার, এত রাতে কি করে সম্ভব? তখন লোকটি, আরে তখন থেকে লোকটি করছি, লোকটিকে আর কেউ নয়, বাবর চৌধুরী। তখন বাবর চৌধুরী রেগে গিয়ে বলল, পয়সা থাকলে সবকিছু হয়, তুমি এক্ষুনি ফ্লাইটের ব্যবস্থা করো, যত টাকা লাগে না কেন। ওকে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো। এই বলে কল কেটে দিল বাবর চৌধুরী আর একটা চেয়ারে গিয়ে বসলো। কিছুক্ষণ পর বাবর চৌধুরীর ফোনটা বেজে উঠল। কল রিসিভ করতেই, স্যার, আপনার ফ্লাইটের ব্যবস্থা হয়ে গেছে। আপনি এত তাড়াতাড়ি পারবেন? এয়ারপোর্টে চলে আসুন। ঠিক আছে, আমি আসছি। এই বলে কল কেটে দিল। তখনই ডক্টর এসে বাবর চৌধুরীকে বলল, আপনি কি ফ্লাইটের ব্যবস্থা করেছেন? আর কিন্তু বেশি টাইম নেই। হ্যাঁ ডক্টর সাহেব, আমি ব্যবস্থা করেছি।
তাহলে আমার সাথে আসো। ওদেরকে গাড়িতে তোলা হয়েছে, আপনিও ওই বাড়িতে ওদের সাথে চলে যাবেন। আর ওখানে আমার একটা বন্ধু আছে, আমি ওকে সবটা বলে দিয়েছি, ওখানে সবটা দেখে নেবে। ঠিক আছে ডক্টর। এই বলে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর চলে আসলো এয়ারপোর্টে পৌঁছে কিছুক্ষণের মধ্যে ফ্লাইট টেক অফ করলো। প্রায় 4 ঘন্টা পর সিঙ্গাপুরে ফ্লাইট ল্যান্ড করলো। এখানে অ্যাম্বুলেন্স এসে ওদের সিঙ্গাপুরের বেস্ট হসপিটালে নিয়ে যাওয়া হলো। এবার গল্পে ফেরা যাক। এখানে আসার পর তোমার আন্টিকে এখানে আসতে বলি, তারপর তোমরা টানা 6 মাস কোমাতে ছিলে। অবশ্যই যদি ঢাকাতে হতো তাহলে আর অপেক্ষা করে থাকতে হতো না। অনেক দেরি হওয়ার কারণে তোমাদের নার্ভস চলাচল বন্ধ করে দিয়েছিল, সেই জন্য এতদিন অপেক্ষায় ছিলাম আমরা। তারপর ফারিয়া সুস্থ হলে, তার কিছুদিন পর তুমি সুস্থ হলে, কিন্তু তুমি বাচ্চাদের মতো আচরণ করতেন। তারপর একদিন সিঁড়ি থেকে পড়ে যাও, তুমি তোমার মাথায় সেই দিন আঘাত লাগে। তারপর তোমাকে নিয়ে গেলে ডক্টর বলে তুমি নাকি আগের মতো সুস্থ হয়ে গেছো। বুঝতে পেরেছি আঙ্কেল। আঙ্কেল, আমরা ফ্রেশ হয়ে আসি, আপনারাও ফ্রেশ হয়ে নেন, লাঞ্চ করতে হবে তো। হ্যাঁ মামুনি। এই বলেই বাবর চৌধুরী উঠে পড়লো। তার সাথে সাথে সবাই উঠে নিজ নিজ রুমে প্রবেশ করলো। আর নীল রুমে প্রবেশ করলো তখন। আমরা বাংলাদেশে কবে যাব? আগে তুমি ঠিকভাবে সুস্থ হয়ে নাও, তারপর না হয় আমরা সবাই মিলে বাংলাদেশ যাব। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর আমি ফ্রেশ হব। তুমি আর আগের মতো রোমান্টিক নেই কেন? ফারিয়া নীলের দিকে আগাতে আগাতে উপরের কথাটা বলল। কে বললো আমি রোমান্টিক না? দেখবে নাকি? সে তো চাই, আমার ছোটবেলার জামাইটা আজ কতটা রোমান্টিক হয়েছে। নীলকে আর কিছু বলতে না দিয়ে ফারিয়া নীলকে ধাক্কা মেরে ফেলে দিল বিছানার উপর। নীলের বুকের উপর উঠে 4 ঠোঁট এক করে দিল ফারিয়া। ছাড়ো। নীলের উপরের কথাটা কোনো রকম বলল, কিন্তু ফারিয়া নীলের কথাই কান দিল না। সে নিজের মতো তার ঠোঁট চুষতে লাগলো। প্রায় 6-7 মিনিট পর ছেড়ে দিল ফারিয়া নীলকে। এই এভাবে কেউ কিস করে? কেউ না করলেও আমি করি। আর তুমি জানো না, তোমার এই মিষ্টি ঠোঁটের চোষা আমি কতদিন পাইনি, তাই আজকে একটু বেশি করে নিয়ে নিলাম। নীলকে আর কিছু বলতে না দিল না। তার আগেই ফারিয়া দৌড়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফারিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো আর নীল ওয়াশরুমে চলে গেল। নীল ওয়াশরুম থেকে বের হতেই দেখলো ফারিয়া এখনও ড্রেস চেঞ্জ করছে। এই, তুমি কি বলছিলে তখন? আমি একটু বেশি রোম্যান্স করে ফেলি? তাহলে এবার কি করি সেটা দেখো। এই বলে ফারিয়া নীলকে খাটের উপরে ঠেলে ফেলে দিল, তারপর 4 ঠোঁট এক করে দিল। একইভাবে চলতে থাকলো তাদের রোমাঞ্চ। নীলের স্পর্শে ফারিয়া কেঁপে কেঁপে উঠছে। তখন নীল রোমাঞ্চের ঘোর থেকে বেরিয়ে বলল, এই আমাদের এখনো বিয়ে হয়নি, তাই এসব করা যাবে না। হয়নি তো কি হয়েছে? তুমি তো আমারই হবে, আর রেজিস্ট্রি তো হয়ে গেছে। তোর পাগলি, সেই রেজিস্ট্রি খাতা কে আর দেওয়া আছে? আর সেটাও তো মনে হয় সে আগুনেই পড়ে ছারখার হয়ে গেছে। ফারিয়া আর কোনো কিছু না বলে নীলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই পাগলি, তুমি কান্না করছো কেন? ওই কুত্তার বাচ্চারা যদি কিছু না করতো তাহলে তো এতদিন সবই থাকতো। কতই না ছিল সেই আনন্দময় দিনগুলো। আমি সব কটা কুত্তার বাচ্চাকে এক এক করে মারবো, কাউকে আমি ছাড় দেবো না। ঠিক আছে, রেডি হয়ে নাও, লাঞ্চ করতে হবে তো। ঠিক আছে, হচ্ছি। এই বলে দুজন উঠে গিয়ে রেডি হয়ে নিল। তারপর তারা দুজন নিচে চলে আসলো আর দেখলো যে তাদের আঙ্কেল আন্টি খাবারের টেবিলে তাদের জন্য অপেক্ষা করছে। তোরা এসেছিস বস, তোদের জন্যই অপেক্ষা করেছিলাম। এই বলে নীল আর ফারিয়াকে খাবার বেড়ে দিল মিসেস চৌধুরী। এইভাবে কেটে গেল আরও কিছুদিন। একদিন লাঞ্চ করার সময় বাবর চৌধুরী নীলকে উদ্দেশ্য করে বলে উঠল, নীল তোমাকে কালকে নিয়ে একেবারে হসপিটাল যাবে। কেন আঙ্কেল? ডক্টর বলেছিল কিছুদিন পর চেক আপ করাতে, তাই আর তুমি তো বাংলাদেশে যাবে, তখন আর পসিবল হবে না। এই জন্য
ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যাবেলায় যাব। ঠিক আছে। তারপর সবাই মিলে লাঞ্চ শেষ করে নিল। সন্ধ্যাবেলায় বাবর চৌধুরী নীলকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছে গেল। ডক্টর, আপনি বলেছিলেন যে নীলকে আরো একবার চেক আপ করাতে, তাই আজ এসেছি। হ্যাঁ, আমি বলেছিলাম নীল তুমি আমার সাথে কেবিনে আসো, আর আপনিও আসেন। এই বলে ডাক্তার ওদের দুজনকে নিয়ে কেবিনে চলে গেল। কিছু টেস্ট করার পর ডাক্তার বলল, এই মুহূর্তে আমি কি যে বলি আপনাদেরকে। ডাক্তারকে এইরকম হাব ভাব করতে দেখে বাবর চৌধুরী চিন্তিত হয়ে বলল, ডক্টর, কিছু কি হয়েছে? আপনি এত টেনশন কেন করছেন? মজা করছিলাম। নীল এখন পুরোপুরি সুস্থ, আর কোনো প্রবলেম নেই। ডাক্তারের এই কথা শুনে বাবর চৌধুরী হাঁপ ছেড়ে বাঁচল। মনে হয় এরকম কি কেউ মজা করে? আমি তো অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম। তাহলে এখন আমরা আসতে পারি? জি, আসতে পারেন। আর কোনো কিছু হলে আমাকে নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে ডক্টর, তাহলে আমরা আসি। এই বলে বেরিয়ে পড়লো বাবর চৌধুরী নীলকে নিয়ে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে এলো। রাতে নীল বলল, আঙ্কেল, আপনি বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করেন। তোমাকে আর বলতে হবে না, আমি সেটা আগে করে ফেলেছি। কাল দুপুর 2টায় ফ্লাইট আছে। ঠিক আছে আঙ্কেল। আর তোমরা সবাই আজ রাত্রে গুছিয়ে নিয়ে নাও, হয়তো কাল দেরি হয়ে যাবে। খাবার খেয়ে দিয়ে সবাই নিজ নিজ রুমে চলে গেল। এইদিকে ফারিয়া আর নীল রুমে চলে আসলো। ফারিয়া রুমে এসে গুছিয়ে নিল, তারপর দুজন মিলে ঘুমিয়ে গেছে। পরের দিন দুপুরে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিছুক্ষণ এর মধ্যে এয়ারপোর্টে চলে এলো। সব কিছু কমপ্লিট করে ফ্লাইটে উঠে বসলো। প্রায় 4 ঘন্টা পর বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ড করলো। তারপর বাংলাদেশে বাবর চৌধুরীর বাসায় চলে গেল সবাই। আঙ্কেল, আমি কাল আমাদের বাসাটা একবারে দেখে আসবো। ঠিক আছে, যাও। এই বলে নীল রুমে চলে গেল। তারপর কাকে যেন কল করলো আর বলতে লাগলো, সাদ্দাম এখন কোথায় আছে আমাকে জানা। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি জানাচ্ছি। এই বলে নীল কল কেটে দিল। বেশ কিছুক্ষণ পর নীলের ফোনে কল আসলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে, ভাই সাদ্দাম এখন ঢাকাতে আছে, কিন্তু ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? সেটা না হয় পরে বলবো। আচ্ছা, আমাদের এখন কতগুলো লোক আছে? ভাই আপনি চলে যাওয়ার পর বাইরের কিছু মাফিয়া সাদ্দামের সাথে হাত মিলিয়েছিল আর আমাদের উপরে অ্যাটাক দিয়েছিল। তা এখন বেশ কিছুদিন মারা যায়, কিন্তু ওরা সফল হতে পারেনি। এখনও মনে ওরা প্ল্যান করছে কিভাবে আমাদের দামানো যায়, কিন্তু ওরা পাচ্ছে না। এখনও আমাদের বলতে গেলে প্রায় 4000 লোক আছে। এতগুলো লোক লাগবে না। কেন ভাই? আই এম ব্যাক। এই বলে নীল কল কেটে দিল। কল কাটতেই ফারিয়া রুমে প্রবেশ করলো আর বলল, কাকে ফোন করছিলে? এটা না হয় পরে একদিন বলবো। সে আবার আমার সতীন নয় তো? তোর পাগলি, কি সব বলছো? তুমি থাকতে আমার কাকে প্রয়োজন? নীল উপরের কথাটা বলতে বলতে ফারিয়াকে জড়িয়ে ধরলো। তাহলে ঠিক আছে, আমাকে না বললেও চলবে। না গো, আমার বাবুটা তোমাকে বলবো না হয় কোনো একদিন। ঠিক আছে, চলো এখন ঘুমাবে, জার্নি করা হয়েছে অনেক। ঠিক আছে। এই বলে দুজন ঘুমিয়ে পড়লো। রাতে উঠে ডিনার করে রুমে চলে গেল। তখন ফারিয়া নীলকে বলল, তুমি নাকি ওই বাসায় যাবে? যাব। তাহলে আমিও যাব। ঠিক আছে। তারপর দুজন মিলে আবার ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে নাস্তা করে ফারিয়া আর নীল বেরিয়ে পড়লো তাদের বাসার দেখার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যে সেই বাসার সামনে চলে এলো আর দেখলো বাসাটা পুরো ভেঙে চুরে গেছে, যেন মনে হচ্ছে কোনো বোম ব্লাস্ট করা হয়েছে। আর বাসার চারিপাশে লতাপাতা দিয়ে ঘিরে ফেলেছে। চলো ভিতরে যাব। চলো। দুজন মিলে কোনো রকম ভাবে ভিতরে প্রবেশ করলো। দেখলো যে শুধুমাত্র কঙ্কাল পড়ে আছে কতগুলো। এই দেখে ফারিয়া নীলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দেখো ফারিয়া, যারা চলে গেছে তাদের জন্য কেঁদো না, বরঞ্চ দোয়া করো আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আমি এখানে আর থাকবো না, চলো এখান থেকে যাই। চলো। তারপর দুজন মিলে চলে এলো বাসায়। নীল রুমে
ফোন ঘাঁটছিল, তখনই নীলের ফোনে কল আসলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, ভাই কালকে সাদ্দাম মাফিয়া নিয়ে আমাদের উপরে হামলা করতে যাচ্ছে। সুমন, তুই কোনো টেনশন করিস না, কাল দেখবি ওরা কি বেঁচে ফিরতে পারে কিনা। ঠিক আছে ভাই। তারপর কল কেটে দিল। এইভাবেই পার হয়ে গেল আজকের দিনটা। পরের দিন রাতে রাস্তা দিয়ে 15-16টা গাড়ি যাচ্ছে। হঠাৎ করে সামনের গাড়িটা থেমে গেল। সামনের গাড়িটা থেমে যেতেই দেখে সব কয়টা গাড়ি থেমে গেল। তখনই গাড়ির ভিতর থেকে একজন বলে উঠল, কি রে, গাড়ি থামালি কেন? ভাই সামনে কে যেন বাইকের উপর পা তুলে শুয়ে আছে। কই দেখি। এই বলে সাদ্দাম দেখলো যে সামনে বাইকের উপরে পা তুলে কে যেন শুয়ে আছে। তারপর সাদ্দাম গাড়ি থেকে নেমে এসে বাইকের উপরে বসে থাকা আগন্তুককে উদ্দেশ্য করে বলে উঠল, কি রে, তুই আমার পথের মধ্যে এভাবে আছিস কেন? এই কথা শুনে আগন্তুকটি বাইকের উপর থেকে নেমে বলল, দাঁড়াবো না তো কি করবো বল, তোরা যে আমাকে এই রূপে আসতে বাধ্য করছিস। সাদ্দামকে কিছু বলতে না দিয়ে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিল লোকটি। এই দেখে গাড়ির ভিতরে যারা ছিল তারাও নেমে এলো আর লোকটিকে মারার জন্য দৌড়ে গেল। কিন্তু লোকটির কাছে আসার আগেই সবাই এক এক করে মাটিতে পড়তে লাগলো। বাহিরে মাফিয়াগুলো ভয় পেয়ে গেল এই রকম মরা দেখে। তখনই সাদ্দামের ডান হাত রকি এসে বলল, তুই কে বে, আর তুই আমার বসকে কেন মারলি? আপনি কে? তোর যদি সাহস থাকে তাহলে অন্ধকার থেকে বেরিয়ে আমার সামনে আয়। আমাকে দেখে ঠিক থাকতে পারবি তো? তুই ফালতু না বকে আমার সামনে আয়। তখনই অন্ধকার থেকে লোকটি বেরিয়ে সামনে আসলো। লোকটির পরনের পোশাক দেখে রকি থর থর করে কাঁপতে লাগলো আর মুখ থেকে বেরিয়ে এলো, নিনজা নিক্স। তাহলে চিনতে পেরেছিস? আর বাকিরা রকির মুখে এই নাম শুনে ভয় পেয়ে গেল। যে যার মতো ছুটে পালাতে লাগলো, কিন্তু কেউ আর যেতে পারল না। তার আগেই কোথা থেকে গুলি এসে তাদের কপাল ভেদ করে বেরিয়ে গেল আর নিথর দেহটি মাটিতে পড়ে গেল। এই তোদের পাওয়ার? লোকটি এই বলে আবার হাসতে লাগলো আর এইদিকে মাটিতে রক্তের বন্যা বয়ে গেছে। কেউ বেঁচে নেই, সবাই মারা পড়েছে। তারপর লোকটি কিছুক্ষণ থেকে বাইকে করে চলে গেল। আর এইদিকে পরের দিন বাবর চৌধুরী টিভির নিউজ শুনছিল। তখনই একটা নিউজ সামনে এলো আর বাবর চৌধুরী বলতে লাগলো, এবারে এই দেশ থেকে সন্ত্রাসীরা দূর হবে। বাবর চৌধুরীর এইরকম কথা শুনে মিসেস চৌধুরী বলল, কি হয়েছে গো, তুমি এই কথা বলছো? দেখছো না নিজেও কি বলছে? কি বলছে? এই দেখো, ঢাকা শহরের রাস্তায় রক্তের বন্যা বয়ে গেছে। কে বা কারা যেন এই শহরের নামকরা মাফিয়া সাদ্দামকে মেরে ফেলে গেছে, তার সাথে তার দলের সব লোকগুলোকে মেরে ফেলে গেছে। আমরা এই মুহূর্তে পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা জানতে পেরেছি এটা কোনো প্রতিশোধের আগুন নিভিয়েছে কেউ। এইটাই আমাদের থানার পুলিশ ইন্সপেক্টর শুভজিৎ ধারণা করে বলেছেন। আমি তখন ছিলাম আপনাদের সাথে আব্দুল রহিম। পরবর্তী খবর পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। বুঝলে এবার? কিন্তু কে এদেরকে মারলো সেটা আমি কি করে জানবো, তবে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, কি বলো? মিসেস চৌধুরী কিছু বলতে যাবে তখনই নীল বলে উঠল, কি হয়েছে, তোমরা সকাল সকাল এরকম করছো কেন? তুই দেখিস না নিউজে কি বললো? দেখেছি তো, যে করছে সে ভালোই করছে। ঠিক বলেছিস নীল। এইভাবে কথা বলছিল সবাই। আর অন্যদিকে, ভাই আপনার ভাইকে কে বা কারা যেন রাতের মধ্যে মেরে ফেলেছে। কি বলছিস এসব? হ্যাঁ ভাই, আপনি নিউজে দেখেন। শফিকের কথা শুনে সাব্বির নিউজটা দেখলো আর শফিককে বলল, কিন্তু এসব কে করলো, তুই খোঁজ নেই? হ্যাঁ ভাই, আমি খোঁজ নিয়েছি। কে করেছে? ভাই যার নাম শুনলে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপে, নিনজা নিক্স। কিন্তু ও তো এই আন্ডারওয়ার্ল্ড ছেড়ে চলে গেছিল। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। তাহলে কি ও আবার ফিরছে নাকি অন্যজনা ওর নাম দিয়ে কাজ চালাচ্ছে? না ভাই, আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছি। মাফিয়া কিংয়ের দলের লোকগুলো বলেছে যে ওদের বস ফিরে এসেছে। এই নিনজা নিক্সের পুরো ডিটেলস আমাকে এনে দিবি,
তুই আরও পারলে ওর একটা ছবি এনে দিবি। ভাই ওর ফেস আজ পর্যন্ত কেউ দেখেনি, তাই ওর ছবি দেওয়া মুশকিল, কিন্তু ওর খোঁজ ঠিক এনে দেব। এভাবে পার হয়ে গেল 2 দিন। ভাই আপনার খোঁজ নিচ্ছে কেউ। এটা আমি বুঝতে পেরেছি, নিতে দে, আমি সব কিছু প্ল্যান করে রেখেছি। ঠিক আছে ভাই। আর শোন, তুই একটু সাব্বিরের খোঁজ নিয়ে দেখ, নিজের ভাইয়ের মৃত্যুর শোকে কি করছে। হ্যাঁ ভাই, খোঁজ নিয়েছি, ওর লোকেরা আপনার পিছু করছিল। তাহলে শোন, ওর আস্তানায় সব সময় নজর রাখবি, কোনো কিছু পরিবর্তন দেখলে আমাকে জানাবি। ঠিক আছে ভাই। এই বলে কল কেটে দিল। নীল বসেছিল রুমে, তখনই ফারিয়া এসে বলল, চলো না আজকে একটু শপিং করে আসি। ঠিক আছে। নীল ফারিয়ার কথা অনুযায়ী বিকেলে শপিং করতে চলে গেল। শপিং করে বাসায় ফেরার সময় নীল দেখলো যে তার গাড়ির পিছনে আর একটা গাড়ি থেকে ফলো করছে। এভাবে আর কতক্ষণ ফলো করবি? আমার ফান্দে পাথর দিয়েই দিয়েছিস। নীল এসে মনে মনে ভেবে মুচকি হাসলো। এইদিকে ফারিয়া নীলকে হাসতে দেখে বলল, তুমি এভাবে হাসছো কেন? এমনি। দেখো না, ওই গাড়িটা আমাদের কখন থেকে মনে হয় ফলো করছে। দেখেছি। কিন্তু কিসের জন্য ফলো করছে? তুমি খালি দেখে যাও ওদেরকে আমি কি করি। এই বলে নীল সুমনকে কল দিল। বলেন ভাই। তুই আমার লাইভ লোকেশনে আয়, আর আমাকে যে গাড়িটা ফলো করছে ওটাকে আমি ভুলে ভালিয়ে কোনো এক রাস্তায় ঢুকে দেবো, তুই ওদেরকে নিয়ে গোডাউনে চলে যাবি। ঠিক আছে ভাই, আপনার লোকেশনটা এক্ষুনি আমার কাছে শেয়ার করুন, আমি চলে আসছি। তারপর নীল সুমনকে তার লাইভ লোকেশন দিয়ে গলির ভিতর দিয়ে গাড়ি নিয়ে যেতে লাগলো। আর এই দিকে ফারিয়া, আমরা এই দিক দিয়ে কোথায় যাচ্ছি? আরে তুমি দেখো না আমি কি করি। ঠিক আছে। এই বলে ফারিয়া চুপ হয়ে গেল। আর নীল গাড়ি চালাতে চালাতে একটা জঙ্গলের ভিতরে নিয়ে চলে আসলো। সাথে ওর পিছনের গাড়িটাও ওকে ফলো করতে করতে চলে এসেছে। তখনই সুমন নীলকে কল করলো। ভাই আপনার পিছনে, গাড়িটার পিছনে আমরা আছি। ঠিক আছে, আমি এখন ওকে ওর গাছের সাথে ধাক্কা মেরে দিয়ে আমি এখান থেকে চলে যাব, আর বাকিটা তোরা দেখে নিস। ঠিক আছে ভাই। আর আপনি কি গোডাউনে আসবেন? হ্যাঁ আসবো। এই বলে কল কেটে দিল। আর নীল গাড়িটা ঘুরিয়ে পিছনের গাড়িটাকে ধাক্কা মেরে দিয়ে একটা গাছের সাথে লাগিয়ে দিল। আর নিজের গাড়িটা টেনে বের করে চলে গেল বাসায়। আর এইদিকে সুমনরা বাড়ির লোকগুলোকে তুলে নিয়ে গোডাউনে চলে আসলো। এইদিকে তাহলে আমরা বাসায় চলে আসলাম। গো। তারপর গাড়ি থেকে নেমে কলিং বেল বাজাতেই মিসেস চৌধুরী দরজা খুলে দিল। কি ব্যাপার ফারিয়া, তোদের আসতে এত টাইম লাগলো কেন? তুই যখন ফোন করেছিলি তখন তো তোদের শপিং করা হয়ে গেছে। না আন্টি, রাস্তায় অনেক জ্যাম ছিল, তার জন্য আসতে একটু দেরি হলো। ও, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে আন্টি। তারপর নীল আর ফারিয়া ফ্রেশ হয়ে আসলো। তখন মিসেস চৌধুরী তাদের খাবার দিল। খেয়ে দিয়ে বসে আছে, তখনই বাইরে থেকে বাবর চৌধুরী আসলো। আজ এত দেরি হলো কেন? আজ অফিসে একটু বেশি কাজ ছিল, তাই দেরি হয়েছে। আর একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ আঙ্কেল? সারপ্রাইজটা না হয় সারপ্রাইজে থাক, তার আগে একটা কথা বলি। তোমাদের এই শুক্রবার বিয়ে। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না। তোমাদের যেহেতু বিয়েটা এখনো কমপ্লিট হয়নি, তাই আমি ঠিক করেছি সামনে শুক্রবার তোমাদের বিয়েটা ঘরোয়াভাবে দিয়ে দেব। ঠিক আছে আঙ্কেল। আর একটা কথা, কাল থেকে তুমি অফিসে যাবে। ঠিক আছে আঙ্কেল। এইভাবে কথা বলতে বলতে পার হয়ে গেল সময়টা। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ার পর নীল বাহিরে বের হতে নিবে, সেই সময় ফারিয়া শোয়া থেকে উঠে নীলের হাত টেনে ধরলো আর বলল, তুমি এত রাতে কোথায় যাবে? দেখো ফারিয়া, তোমাকে আমি আগেই বলেছিলাম যে এখন হয়তো তোমাকে কিছু বলতে পারবো না, তবে এই কাজটা যতদিন না আমি শেষ করছি ততদিন আমার মন শান্তি পাবে না। আর কোথায় যাব সেটা অন্য এক সময় বলবো। কি এমন কাজ যেটা না করলে তোমার মন শান্তি পাবে না? কি বাচ্চাদের মতো কথা বলছো? মানে? তুমি জানো না সাদ্দাম মারা গেছে? হ্যাঁ জানি তো, তবে সাদমান মারা যাওয়ার সাথে তোমার কি? সাদ্দামকে আমি মেরেছি, আর ওর যতগুলো লোক ছিল সবাইকে আমি মেরেছি, এতটুকু জেনে রাখো। আর বাকিটা পরে এক সময় বলবো। কিন্তু নিউজে পুলিশ ইন্সপেক্টর বলল
কেউ তার প্রতিশোধ নিতে চেয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছি। কারণ ওই দিন আমি পুলিশ ইন্সপেক্টরের জন্য একটা চিঠি রেখে এসেছিলাম, যেটা দেখে আর পরে উনি সবটা বুঝতে পেরেছেন। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন তুমি কোথায় যাচ্ছ? বললাম না, সেটা না হয় পরে অন্য কোনো সময় বলবো। আমি তোমাকে যেতে মানা করব না, তবে একটা কথা বলবো, তুমি যেখানে যাও না কেন তুমি যেন আমার কাছে ঠিকভাবে ফিরে এসো। তোমাকে অত টেনশন করতে হবে না। নীলের উপরের কথাগুলো বলে ফারিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি আর একটা স্যুট পরে চলে গেল গোডাউনে। কিছুক্ষণের মধ্যে চলে এলো। প্রবেশ করতেই, ভাই আপনি এসেছেন? ওদেরকে কোথায় রেখেছিস? জি ভাই, ওদেরকে ভিতর রুমে বেঁধে রেখেছি। নীল আর কিছু না বলে সুমনের সাথে ভিতরের রুমে চলে গেল। দেখলো যে ওরা 6 জন চেয়ারের সাথে বাঁধা আছে। তোদেরকে একটা কথাই জিজ্ঞেস করব, আমি যদি তোরা ঠিকভাবে উত্তর দিস তাহলে তো তোদেরকে ভালোভাবেই ছেড়ে দেবো, আর যদি না দিস তাহলে আর সূর্যের আলো দেখতে পাবি না। নীলের এইরকম কথা শুনে একটু ভয় পেয়ে গেল লোকটা। তারপর একজন বলে উঠল, তুই কে বে, তাই তোকে বলতে হবে, আর আমাদেরকে তুলে এনেছিস কেন? আমি কে সেটা না হয় পরে জানবি, আগে এটা বল যে তোদেরকে আমাকে ফলো করতে কে পাঠিয়েছে? আমরা বলবো না, তোর যা মনে হয় তাই তুই করে নে। সুমন, আমার ফেভারিট বক্সটা নিয়ে আয় তো। জি ভাই, যাচ্ছি। এই বলে চলে গেল। আর নীল একটা চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে সুমন নীলের বলা বাক্সটা নিয়ে আসলো। নীল বাক্সটা টেবিলের উপরে রেখে খুলতে বেরিয়ে এলো চাকু, কাঁচি, প্লাস, হাতুড়ি, পেরেক, চাইনিজ কুড়াল, আরও নাম না জানা অনেক জিনিস বেরিয়ে এলো। এবার বল, তুই কি আমার প্রশ্নের উত্তর দিবি? নীল বক্স থেকে সব বের করতে দেখে লোকটি একটু ভয় পেয়ে গেল, কিন্তু ঘাট টেরামু করে বলল, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দেব না। নীল আর কিছু বলল না। চাইনিজ কুড়াল দিয়ে লোকটির কথা বলছিল তার পাশের জনকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। তা দেখে লোকটি ভয় পেয়ে কাঁপতে শুরু করলো আর বলল, আমি বলছি ভাই, সব বলছে, আপনি দাদা জিজ্ঞেস করবেন আমি তার উত্তর দেবো। তাহলে বল, তোদেরকে কে পাঠিয়েছে? আমাদেরকে ইজাজ ভাই পাঠিয়েছে। সুমন, এই ইজাজটাকে? ভাই, ইজাজ হচ্ছে সাদ্দামের ছেলে। ও, তাহলে বল ইজাজ এখন কোথায় আছে? ইজাজ এখন সাব্বিরের কাছে আছে। ও ঠিক আছে। আর তো তোরা এটাও জানিস যে এর সাথে কে কে জড়িয়ে আছে? না ভাই, আমার জানা মতে সাব্বির আর ইজাজ একসাথে হয়েছে, আর তো কাউকে দেখি নাই। তোরা ওর কাছে কবে থেকে কাজ করিস? ভাই আমরা 1 মাস হলো ওর কাছে কাজ করি। আমাদের ফ্যামিলির প্রবলেমের জন্য ওর কাছে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে খারাপ কাজে লাগিয়ে দিয়েছিল, সেই জন্য এখন বাধ্য হয়ে করি। তোরা কি পড়াশোনা করেছিস? হ্যাঁ ভাই, আমরা সবাই শিক্ষিত, কিন্তু ইজাজের কাছে যখন গেছিলাম তখন আমাদেরকে চাকরি দেবে বলে এই চাকরি দিয়েছে। আমরা এসব কাজ করতে চাই না, কিন্তু ওরা আমাদের ফ্যামিলিকে মারার হুমকি দেয়, তার জন্য বাধ্য হয়ে করি। ঠিক আছে, তোরা আমাদের সাথে কাজ করবি, আর কিছুদিনের মধ্যেই তোদেরকে চাকরিতে লাগিয়ে দেবো। ঠিক আছে ভাই। সুমন, ওদেরকে খুঁড়ে দে আর ওদেরকে সব কাজ বুঝিয়ে দে। ঠিক আছে ভাই। কিছু না বলে গোডাউন থেকে বেরিয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আসলো। তারপর ফারিয়াকে কল দিল দরজা খোলার জন্য। ফারিয়া কল দিতে না দিতেই দরজা খুলে গেল। মনে হলো ও যেন ওর অপেক্ষায় ছিল এতক্ষণ। ফারিয়া দরজার সামনে দেখে নীল বলল, তুমি কি এখানে দাঁড়িয়েছিলে নাকি? না মানে, সবাই বসেছিলাম তোমার জন্য। কিন্তু আমি তো তোমাকে বলে গেলাম যে রুমে রেস্ট নাও। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো, তাই আমি রুমে না থেকে বাইরে বসেছিলাম তোমার অপেক্ষায়। ঠিক আছে, এবার চলো ঘুমাবে। দুজন মিলে রুমে চলে গেল। পরের দিন সকালে খাবার টেবিলে, নীল, তুমি তোমার আন্টি আর ফারিয়াকে নিয়ে শপিং করতে যাও। আঙ্কেল, তা না হয় যাবো, কিন্তু আপনি কোথায় যাবেন? আমার অফিসে কিছু কাজ আছে, আমি কাজটা শেষ করে তোমাদের সাথে যোগ দিব। ঠিক আছে আঙ্কেল। নাস্তা খাবার পর রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লো। বাবর চৌধুরী চলে গেলেন অফিসে, আর বাকি 3 জন শপিং মলে। বেশ কিছুক্ষণ পর নীল শপিং মলের সামনে এসে থামলো। বেশ কিছু শপিং করে সবাই বাড়ির দিকে যেতে লাগলো। নীল দেখলো সেখানকার মতো আজকেও তাকে কেউ ফলো করছে। মিসেস চৌধুরী বলে। নীল সুমনকে কল দিল আর আস্তে আস্তে বলল,
আমার লোকেশনে চলে আয় আর এদেরকে নিয়ে যা, আমি এখন বাসায় যাচ্ছি। এই বলে কল কেটে দিল। প্রায় কিছুক্ষণ পর বাসায় চলে এলো। রাতে নীল বাসা থেকে গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। গোডাউনে এসে সুমনের সাথে সেই রুমে চলে গেল। সেই রুমে ওদের রাখা হয়েছে। আচ্ছা, তোদেরকে কে পাঠিয়েছে? কেন, আমাদেরকে যে পাঠিয়েছে তার নাম জেনে তুই কি করবি? কিছু না বলে দুজনকে গুলি করে দিল। তারপর আবার বলে উঠল, তোদেরকে কে পাঠিয়েছে? আমাদেরকে ইজাজ ভাই পাঠিয়েছে। ঠিক আছে। এই বলে নীল সবাইকে গুলি করে মেরে ফেললো। সুমন, এদেরকে ইজাজের কাছে পার্সেল করে পাঠিয়ে দে। ঠিক আছে ভাই। আর একটা কথা, কাল আমার বিয়ে, তাই বাসার চারিপাশে কিছু লোক পাহারা দেওয়ার জন্য রেখে দিবি। আমি কোনো রকম ঝামেলা চাই না। ঠিক আছে ভাই। তারপর নীল বাসায় চলে এলো। পরের দিন বাবর চৌধুরীর বিজনেস এর ক্ষেত্রে কিছু বন্ধু এসেছে। সন্ধ্যাবেলায় কাজী সাহেব এসে ওদের বিয়ে করিয়ে দিয়ে চলে গেল। কোনো ঝামেলা ছাড়াই বিয়ের দিনটা পার হয়ে গেল। রাতে এই বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে নীল। তখনই, কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? আমার মামনিটা কখন থেকে একলা বসে আছে? আন্টি যাচ্ছি। এই বলে নীল বাসর ঘরে প্রবেশ করলো। আর এইদিকে ফারিয়া ইয়া বড় ঘোমটা দিয়ে খাটের উপরে বসে আছে আর মনে মনে বলছে, তুই খালি একবার রুমে আয়, তারপর দেখছি। এইসব মনে মনে বিড়বিড় করতে করতে নীল রুমে প্রবেশ করলো। ফারিয়া উঠে গিয়ে নীলকে সালাম করতে নিলে নীল ফারিয়াকে উঠিয়ে জড়িয়ে নিল আর বলল, আমার কাছে তোমার স্থান আমার পায়ে নয়, আমার রক্ত খরিত হৃদয়ে। চলো আগে আমরা 2 রাকাত করে নফল নামাজ আদায় করি। ঠিক আছে। তোমার কি উজু আছে? হ্যাঁ আছে। তারপর দুইজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। নীল খাটের উপরে বসতেই পারিয়া বলল, চলো না আমরা আজকে চন্দ্রবিলাস দেখি। চলো। আমাকে কোলে করে নিয়ে চলো। ঠিক আছে গো আমার বউটা। এই বলে নীল ফারিয়াকে কোলে তুলে নিয়ে ছাদে চলে গেল। ছাদে বসে আছে একটা দোলনার উপর। জানো, এটা আমার কত দিনকার স্বপ্ন ছিল, তোমার সাথে বিয়ের রাতে চন্দ্রবিলাস দেখব। তাহলে তো আমার বউটার স্বপ্ন পূরণ হয়ে গেল। এই বলে ফারিয়া নীলের বুকে মাথা রাখলো। বেশ কিছুক্ষণ পর দুজন মিলে নিজেদের রুমে চলে আসলো। নীল বিছানায় বসে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লো। তখন ফারিয়া বলল, তুমি এমন করে শুয়ে পড়লে কেন? তো কি করব? কেন গো, তুমি জানো না? কি? দেখাচ্ছি মজা। এই বলে ফারিয়া নীলের উপরে ঝাঁপিয়ে পড়লো। বাকিটুকু না হয় ইতিহাসের পাতায় লেখা আছে। ততক্ষণে আমরা অন্য দিক থেকে একটু ঘুরে আসি। ইজাজ, তোমার লোকগুলো তো আর ফিরে এলো না। হ্যাঁ আঙ্কেল। ওদের মাঝে শরীফ এসে বলল, ভাই, আমাদের লোকগুলোকে মেরে ফেলেছে। কালকে যারা ওদেরকে ফলো করতে গিয়েছিল তারা মারা গেছে, আর আজকে ওর বাড়িতে হামলা দিতে গিয়েও মারা গেছে। কি বলিস এসব? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। ঠিক আছে, আর একটা কথা শুনে নে, কাল ও যখন বাড়ি থেকে বের হবে তখন তোরা ওর বাড়ির ভিতরে যাকে পাবি তাকে তুলে এখানে নিয়ে আসবি। ঠিক আছে ভাই। কিন্তু আঙ্কেল, ওদের সাথে পেরে উঠবেন কিভাবে? আজকে রাতে আসছে ইসরায়েলের মাফিয়া কুতুবুদ্দিন। আঙ্কেল, তাহলে তো কালকে হবে আসল খেলা। হ্যাঁ। এই বলে দুজনে অট্ট হাসিতে মেতে উঠল। পরের দিন এদিকে সকালে নাস্তা করে বাবর চৌধুরী ও নীল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অফিসে এসে নীল বাবর চৌধুরীর কেবিনে বসেছিল। তখন বাবর চৌধুরী বলে উঠল, তোমাকে বলেছিলাম না আমি একটা সারপ্রাইজ দেব? আপনি বলেছিলেন তো, কিন্তু অফিসে কিভাবে? আসো আমার সাথে। এই বলে নীলকে নিয়ে চৌধুরী সাহেব প্রথমে ম্যানেজারের রুমে গেল আর বলল, তুমি সবাইকে মিটিং রুমে ডাকো এই মুহূর্তে। ওকে স্যার। তারপর নীল আর বাবর চৌধুরী মিটিং রুমে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে অফিসে যত লোক ছিল সবাই মিটিং রুমে এসে উপস্থিত হয়েছে। তোমরা কি সবাই এসেছো? হ্যাঁ স্যার, আমরা সবাই এসেছি। তোমরা সবাই জানতে চেয়েছিলে না এই কোম্পানির ভবিষ্যৎ চেয়ারম্যান কে হবে? হ্যাঁ স্যার, কিন্তু কে হবে? তোমরা যাকে এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছ, এই তোমাদের আজ থেকে অফিসের বস। এই কথা শুনে সবাই মিলে করতালি দিতে লাগলো। আর এইদিকে নীল অবাক হয়ে
বাবর চৌধুরীকে বলল, আঙ্কেল তুমি এটা কি বলছো? হ্যাঁ নীল, এটাই তোমার সারপ্রাইজ। আঙ্কেল তুমি আমাকে অফিস কেন দিলে? আমার কোনো নিজের ছেলে মেয়ে ছিল না, তবে এখন আছে আমার একটা ছেলে আর একটা মেয়ে, আর কোম্পানিটা আমি আমার ছেলেকে দিলাম। এই কথাগুলো শুনে নীল বাবর চৌধুরীকে জড়িয়ে ধরলো আর বলল, আঙ্কেল তোমরা না থাকলে হয়তো আমরা বেঁচে থাকতাম না। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেই তারই তো ভাষা খুঁজে পাই না। ছেলে কোনোদিন বাবাকে ধন্যবাদ দেয় নাকি? এইভাবে কথা বলছিল নীল আর বাবর চৌধুরী। তখনই নীলের ফোনটা বেজে ওঠে। দেখলো যে ফারিয়া কল করেছে। কল রিসিভ করতেই ও পাশ থেকে, নীল তুমি কোথায়? আমাকে আর আন্টিকে কারা যেন তুলে এনেছে। কে তোমাদেরকে তুলে নিয়ে গেছে? আর এই মুহূর্তে তুমি কোথায় আছো? জানি না, আমাদেরকে অজ্ঞান করে এনেছে। আমরা বাড়িতে বসেছিলাম, তখনই কোথা থেকে অনেকগুলো লোক এসে আমাদেরকে জোর জবরদস্তি ভাবে এভাবে তুলে এনেছে। তুমি ফারিয়াকে আর কিছু বলতে না দিয়ে গালে চড় মেরে ফোনটা কেড়ে নিল আর বলতে লাগলো, পারলে তোর বউ আর আন্টিকে বাঁচিয়ে দেখা। তুই কে আর ওদেরকে তুলে কেন নিয়ে গেছিস? তুই এখনো আমাকে চিনতে পারলি না? তুই আমার বাবাকে মেরেছিস। তুই কি মনে করছিস তুই কি ছাড় পেয়ে যাবি? ইজস কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো ওদেরকে তুলে নিয়ে যাওয়ার? সাহসের কি দেখেছিস? তুই যদি ওদেরকে জীবিত পেতে চাস তাহলে তুই একলা আসবি, আর যদি কোনো রকম চালাকি করেছিস তাহলে একদম সোজা উপরে পাঠিয়ে দেব। আমি আধা ঘন্টার মধ্যে তোর কাছে আসছি বলে কল কেটে দিল। কি হয়েছে বাবা? আঙ্কেল ওরা আন্টি আর ফারিয়াকে তুলে নিয়ে গেছে। কারা? আঙ্কেল আপনাকে সব পরে বলবো, আপনি এখন অফিসে থাকেন, আমি কিছুক্ষণের মধ্যেই ওদেরকে নিয়ে বাসায় পৌঁছে আপনাকে কল দেব। আমিও সাথে যাই? না আঙ্কেল, আপনি গেলে আবার আপনাকে ওখানে আটকে রাখতে পারে, সেজন্য আমি কোনো রিস্ক চাই না, আপনি এখানে থাকেন। ঠিক আছে, তুমি সাবধানে যেও, দরকার পড়লে পুলিশকে সাথে করে নিয়ে যেও। ঠিক আছে আঙ্কেল। এই বলে বেরিয়ে পড়ল নীল। নীল গাড়িতে বসে সুমনকে কল দিল। জি ভাই বলেন। এই মুহূর্তেই তোরা সাব্বিরের আস্তানায় ঘিরে ফেল, আর তোদেরকে যেন কেউ না দেখে। ভাই কিছু কি হয়েছে? আজকে ওদের শেষ দিন। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি সবাইকে নিয়ে বেরোচ্ছি। তারপর নীল কল কেটে দিয়ে ফুল স্পিডে গাড়ি ছোটাতে লাগলো। প্রায় 20-25 মিনিট পর চলে এলো সাব্বিরের আস্তানায়, আর দেখলো যে সুমন সব লোকদের নিয়ে চলে এসেছে। ভাই আমরা কি আপনার সাথে ভিতরে যাব? সুমন এগিয়ে এসে নীলকে বলল উপরের কথাটা। না, আমি যতক্ষণ না তোদেরকে সিগন্যাল দিচ্ছি ততক্ষণ কেউ ভিতরে যাবে না। ঠিক আছে ভাই, আর এই নেন আপনার ফেভারিট কাটানা। কাটাটা এখন আমি নেব না, আমি ভেতরে যাই, আমি যখন সিগন্যাল দেবো তখন তুই আমাকে এটা দিয়ে আসবি। ঠিক আছে ভাই। নীল আর কিছু না বলে ভিতরে চলে গেল। ভিতরে যেতেই নীলকে দেখে ইজাজ ও সাব্বির হাসতে লাগলো। তাহলে এসেছিল নীল ওরফে নিনজা নিক্স? তাহলে তোর মুখে দর্শন এতদিন পর পেলাম। তোদের শত্রুতা আমার সাথে, তোর আন্টি আর ফারিয়াকে কেন এনেছিস? আরে তোদের সাথে কোনো শত্রুতা হতো না, তোর ছোট আব্বু রায়হান যদি আমাদের পথে কাটা না হয়ে দাঁড়াতো তাহলে। তোদের মতো শয়তানকে জেলের ভাত খাওয়াবো না তো কাদেরকে খাওয়াবো? আমরা তো শয়তান, তার জন্যই তো আজকে তোরাও বাঁচতে পারবি না। দেখ তোরা ওদেরকে ছেড়ে দে, আমাকে যা করবি কর। আরে তুই তো আমার বাবাকে মেরেছিস। এই বলে ইজাজ নীলের মুখে এক ঘুষি মারলো আর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। নীল! নীল, এই তোরা ওকে মারছিস কেন? কি রে বুড়ি, তোর দেখি বেশি দরদ হচ্ছে। এই বলে ইজাজ মিসেস চৌধুরীর গালে একটা থাপ্পড় মারলো। তখনই নীল মাটি থেকে উঠে ইজাজ এর দৌড়ে উপরে উঠিয়ে মাটিতে ফেলে দিল। এই থেকে সাব্বির তার লোকগুলোকে বলল, তোরা দাঁড়িয়ে কি দেখছিস, মেরে ফেলেদেরকে। এই কথা শুনে সাব্বির এর লোকগুলো তেড়ে আসলো। তখনই নীল চিল্লিয়ে উঠল, অ্যাটাক দি পাওয়ার। নীল এই কথা বলতেই সঙ্গে সঙ্গে সাব্বিরের লোকগুলো নিথর দেহ পড়ে গেল আর কিছু লোক বেঁচে আছে। তখনই নীল আবার বলে উঠল, কাটানা নেক্সট। এই কথা বলতেই সুমন দৌড়ে এসে নীলকে কাটানাটা ছুঁড়ে মারল। নিন নেক্সট।
তারপর নীল কাটানো তাকে ধরে ঘুরোতে লাগলো আর একদিক দিয়ে সাব্বিরের লোকদের নিথর দেহ কেটে কেটে পড়তে লাগলো। এই দেখে সাব্বির আর ইজাজ দৌড়ে পালিয়ে যেতে লাগলো। সুমন গিয়ে ইজাজকে ধরে ফেললো আর এইদিকে সাব্বির গিয়ে একটা বক্সের পিছনে লুকালো। তখনই নীল বলে উঠল, কিরে ভয় পেয়ে গেলি নাকি? লুকিয়ে গেলে কেন? সামনে আয়। এই নিন ভাই, একজনকে এনেছি। আরে কুত্তার বাচ্চাকে খুঁজে নিয়ে আয়। মনে হয় দেখ ওই বক্সের পেছনে লুকিয়ে আছে। ভাই আগে এটাকে শেষ করুন আপনার মতো করে। ঠিক আছে তুই যা, তার আগে আন্টি আর ফারিকে মুক্ত করে দে। ঠিক আছে ভাই। এই বলে সুমন চলে গেল ওদের যেখানে চেয়ারে বেঁধে রাখা হয়েছে ওখান থেকে আনতে। আর এইদিকে নীল প্রথমে ইজাজের হাত দুটো কাটা না দিয়ে কেটে ফেললো, তারপর দুটি পা কেটে ফেললো। আর এইদিকে ইজাজ এর গোপন কাঁপানো চিৎকার, তারপর ধড় থেকে মাথাটা আলাদা করে দিয়ে পিস পিস করে কাটাতে লাগলো। আর এইদিকে এই রকম দৃশ্য দেখে সাব্বির থরথর করে ঘামছে। নীল ইজাজের পুরো বডিটাকে পিস পিস করে দিয়ে সাব্বিরকে খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখলো সাব্বির একটা বক্সের তলায় লুকিয়ে আছে। বক্সের তলা থেকে বের হ, নাহলে জানে মেরে ফেলবো। ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনো সময় এরকম কাজ করব না। আমি দেশ থেকে চলে যাব। তার আগে তুই ওখান থেকে বের হ। নীলের কথা শুনে সাব্বির বক্স থেকে বেরিয়ে হয়ে এলো আর বের হয়ে নীলের পা ধরে বলতে লাগলো, ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি আর সব কাজ করব না। তুই যখন আমার পুরো পরিবারকে গুলি করে মেরেছিলিস তখন মনে নেই? আমার তো পুরো বাসায় আগুন ধরে দিয়েছিলিস। প্লিজ ভাই আমাকে আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো খারাপ হতে চলবো না। প্লিজ ক্ষমা করে দিন। আরে ক্ষমা তো তাকে করে যে ক্ষমা পাওয়ার যোগ্য। তুই তো কোনো ক্ষমা পাওয়ার যোগ্যই না। এই বলে নীল কাটানাটা দিয়ে সাব্বিরের মাথাটাকে দুভাগ করে দিল। তারপর তার হাত পা এমনকি মাজা পর্যন্ত কেটে আলাদা করে দিল। সে কি নির্মম দৃশ্য! আর এই দেখে পারিয়া এইসব দেখে নীলকে বলতে লাগলো, তুমি আমার নীল নয়, তুমি কে? তুমি কি এদিকে ভয় পেয়ে গেলে নাকি? আরে তুমি জানতে চেয়েছিলে না আমার আর একটা পরিচয় কি? তাহলে শোনো, আমি সেই নিনজা নেক্স। তার মানে তুমি সাদমানকে মেরেছিলে? নীলকে আর কিছু বলতে না দিয়ে সুমন বলতে লাগলো, আমি বলছি ভাবি, ভাই একবার লন্ডন গিয়েছিল, এখানে ঝামেলা হয়েছিল আর আমাদের আগের বসকে বাঁচিয়েছিল। তখন থেকে আমাদের সাথে যুক্ত ছিল ভাই। তারপর আমাদের বস কিছুদিন পর মারা যায়। এখন থেকে ভাই আমাদের বস হয় আর ভাই হলো এই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। এই কথা বলছিল তখনই বাবর চৌধুরীর সাথে পুলিশ নিয়ে চলে আসে ওই গোডাউনে। নীল এসব কি সত্যি? হ্যাঁ। কিন্তু তুমি তো আইনের চোখে অপরাধী। এই কথা শুনে নীল আসতে লাগলো, সাথে ইন্সপেক্টর শুভজিৎ। কি ব্যাপার ইন্সপেক্টর, আপনিও নীলের মতো হাসছেন কেন? আরে স্যার, আপনি জানেন আপনি কাকে আইন শেখাচ্ছেন? মানে কি এইসব? উনি কে জানেন? হ্যাঁ জানি তো, ও তো এক্ষুনি বললো ওনাকে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং নিনজা নেক্স। তার সাথে আরেকটা পরিচয় আছে, আপনারা সবাই জেনে নেন। উনি হলেন আমাদের ISF এজেন্টের প্রধান নীলক্ষ আহমেদ, যাকে আমরা সবাই দ্য বিগ মনস্টার নামে চিনি। পুলিশ ইন্সপেক্টর শুভজিতের মুখে এই কথা শুনে বাকি সব পুলিশগুলো নীলকে সেলুট দিতে লাগলো। নীল, তুমি আমাদেরকে এতদিন কেন বলনি? বারে আঙ্কেল, আপনি যদি আমাকে সারপ্রাইজ দিতে পারেন তাহলে আমি কেন দিতে পারি না? নীল, তুমি আমাকেও কিছু বলনি কেন? তোমাকে বলেছিলাম না যে একদিন সবকিছু খুলে বলবো। ঠিক আছে, এখন সবাই বাসায় চলো। তাহলে যাওয়া যাক।